সুধীবৃন্দ, যারা আমাদেরকে শুনছেন, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, জুনিয়র চিকিৎসকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ সামিউল হাসান, সহকারী অধ্যাপক সার্জারি, পূর্ণিমাচলা জেনারেল হাসপাতাল। আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি বিডি ফিজিশিয়ানস এবং এফডিএসআর স্টুডেন্টস উইং এর পক্ষ থেকে আয়োজিত আজকের এই ওয়েবিনারে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে বরাবর আলাপ করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ কনসার্ন বোথ ফর সার্জন, রেডিওলজিস্ট, অনকোলজিস্ট, প্যাথোলজিস্ট, এবং সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের একটা সেগমেন্ট নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। সেটা হচ্ছে যে ইমেজিং ইন ব্রেস্ট ক্যান্সার এন্ড ওভারভিউ। তো আজকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টপিকসটি নিয়ে আমাদের মাঝে আলোচনা করবেন আমাদের অত্যন্ত সম্মানিত শিক্ষক ডক্টর ফাতেমা দোজা ম্যাডাম, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। আর আজকে আমাদের এই আলোচনায় দুজন অত্যন্ত বিজ্ঞ প্যানেলিস্ট, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আমাদের মাঝখানে উপস্থিত আছেন আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সম্মানিত অধ্যাপক ম্যাডাম, উপস্থিত আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি এবং অনকোলজি বিভাগের সম্মানিত অধ্যাপক শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক স্বপন বন্দ্যোপাধ্যায় স্যার। তো আমি আর আলোচনা না বাড়িয়ে আমি এখন বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ডক্টর ফাতেমা দোজা ম্যাডামকে আজকের এই তার ধন্যবাদ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? প্রথমেই অজস্র ধন্যবাদ বিডি ফিজিশিয়ান এবং এফডিএসআর এর যে উইং তাদেরকে এই চমৎকার আয়োজনের জন্য। এটা অক্টোবর মাস, তো অক্টোবর মাসকে আমরা ব্রেস্ট ক্যান্সারের একটি প্রতীকী মাস হিসেবে পালন করে থাকি এবং অত্যন্ত সময় উপযোগী এই অনুষ্ঠানটির জন্য, আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটুখানি একটি ত্রুটি একটু সূচে নিচ্ছে। আমি জাতীয় হৃদরোগ হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে আছি, তবে হেড অফ ডিপার্টমেন্ট নই, সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তো আজকে যে প্রেজেন্টেশন সেটা হচ্ছে বেশিরভাগ কথাই আমি হয়তো একটু বাংলায় বলবো। ব্রেস্ট ক্যান্সার, এটার স্ক্রিনিং, অ্যাডভান্স ব্রেস্ট ইমেজিং কি হতে পারে। Bangladesh's cancer scenario. What is the cancer scenario in Bangladesh? Bangladesh is still lacking a national cancer registry. So far, we know, but according to the Bangladesh Bureau of Statistics, cancer is the sixth leading cause of death in Bangladesh. It was done in 2004. A few decades ago, a hospital-based registry was initiated at 1962-1971 at Radiotherapy Department of Dhaka Medical College, and later was abandoned. Year back, hospital-based cancer surgery has been started at National Institute of Cancer Research Hospital and Oncology Department of Bangabandhu Sheikh Mujib Medical University. International Agency for Research on Cancer has projected that death from cancer in Bangladesh is 7.5% in 2005, and it will be increased up to 13% in 2030. And IARC has projected the death from 10 leading cancer in case of female are mouth, oropharyngeal, cervical, breast, esophageal, and so on. And nowadays, এখনকার দিনগুলোতে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে খুবই ইমার্জিং একটি অসুখ, যে অসুখের মাধ্যমে প্রতি 8 জনের একজন নারী এফেক্টেড হয়। রেডিওলজি অ্যান্ড ইমেজিংকে আমরা দেখেছি যে ফেয়ারি গডমাদার অফ সিন্ডারেলা, তার একটা ম্যাজিক ওয়ান্ড থাকে এবং সে ইচ্ছা করলেই সেই ম্যাজিক ওয়ান্ডটা দিয়ে সবকিছুকে পরিবর্তিত করে ফেলতে পারে। তো এই পরিবর্তনটা কি হতে পারে? সেটা হচ্ছে যে ছোট ছোট ইঁদুরগুলোকে সে ঘোড়ায় পরিণত করে, একটা মিষ্টি কুমড়াকে সে একটা জুরি গাড়িতে পরিণত করে ফেলে। তো রেডিওলজি অ্যান্ড ইমেজিংকে আমার কাছে মনে হয় সিন্ডারেলার সেই ম্যাজিক ওয়ান্ডের মতো, এবং এটা কি করে, দে আর ভেইলিং দ্য ম্যাজিশিয়ান অফ এ আনভেইলিং ডিজিজ প্যাথোলজি, মেকিং আ হ্যাপি এন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। American
ব্রেস্ট ক্যান্সার ফাউন্ডেশন, সেখানকার একজন সার্ভাইভার, তার একটা ছবি দেখছি আমরা। এবং এই সার্ভাইভার, ওনার কথাটা আমি কোট করেছি, সেটা বিইং আ সার্ভাইভার নাও, I realized I was not educated or aware about what breast cancer actually was and how it impacted and affected people. ন্যাশনাল ব্রেস্ট ক্যান্সার ফাউন্ডেশন আমেরিকাতে যে একটি বিশাল যজ্ঞ করে রেখেছে, সেই যজ্ঞের সুবিধাটুকু সে দেশের সমস্ত মানুষরাই পেয়ে থাকেন। এবং দেখা যাচ্ছে যে তাদের গোলটা কি, ন্যাশনাল ব্রেস্ট ক্যান্সার ফাউন্ডেশন টু হেল্প দ্য পিপল, সবাইকে সাহায্য করা, গিভিং হোপ, তাদেরকে আশা দেয়া যে তোমার ক্যান্সার হয়েছে, ঠিক আছে, তোমার অসুবিধা নাই, এর পরের পরীক্ষাগুলো তুমি কিভাবে করবে, স্ক্রিনিং কিভাবে করবে, তুমি ট্রিটমেন্ট কিভাবে নিবে, ফলো আপ কিভাবে হবে, এবং তাদের যে একটা সাইকো সোশ্যাল সাপোর্ট সার্ভিস, সেটাও তারা দিয়ে থাকে। তারা আরো কি করে, তারা এডুকেশন দেয়। এই এডুকেশনটা কোথায়? এই এডুকেশন হচ্ছে কমিউনিটিতে, এই এডুকেশন হচ্ছে স্কুল লেভেলে। তো আমার কাছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় যে আমরা শুধুমাত্র চিকিৎসক, শুধুমাত্র নিজেরা যদি সাবধান থাকি, কিন্তু কমিউনিটি পিপলকে, ম্যাস পিপলকে অ্যাওয়ার না করি, তাহলে আসলে খুব লাভ কিছু হবে না। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এই এডুকেশনটা আমাদের সেকেন্ডারি স্কুল সিস্টেমে ইনকর্পোরেটেড করে দেওয়া উচিত। অন্যান্য গুরুত্বপূর্ণ অসুখগুলোর মধ্যে, যেমন আমরা যেমন জানি, ছোটবেলায় আমরা পড়ে এসেছি ক্লাস 5-এ, ক্লাস 8-এ টিউবারকুলোসিস সম্বন্ধে, যে এটি একটি মারাত্মক ব্যাধি। তারও আগে ছিল লেপ্রসি, সেটা নিয়ে বলা হতো। তো সেইভাবে আমাদের ডেডলি ডিজিজ যেগুলো, যেমন উইমেনদের ক্ষেত্রে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, এই এডুকেশনটা আমরা ক্লাস 8 থেকে ইনকর্পোরেটেড করে দিতে পারি, অথবা ক্লাস 10 এর মধ্যে ইনকর্পোরেট দিতে পারি যে এটা একটা এভাবে হচ্ছে নিজেকে পরীক্ষা করতে হবে, ভবিষ্যতে যাতে তাদের মাথার মধ্যে থেকে যায়। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট, যে সোশ্যাল একটা কমিউনিটির মধ্যে সবাইকে ছড়িয়ে দিতে হবে, যাতে কমিউনিটি অ্যাওয়ারনেসটা ডেভেলপ করে। আর্লি ডিটেকশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এবং আর্লি ডিটেকশন সবসময় লাইফকে সেভ করে থাকে। আর সাপোর্ট সার্ভিসের কথা যেটা বললাম, সেটা বাংলাদেশে আসলে সেভাবে এখনো তৈরি হয়নি, যেটা উন্নত দেশগুলোতে আছে। এবং এই সাপোর্ট সার্ভিস যারা দিচ্ছেন, তারা হচ্ছে যে শুধুমাত্র যে ক্যান্সার পেশেন্টকে বিভিন্ন ফলো আপ ট্রিটমেন্ট, ফলো আপ ইমেজিং, এগুলো দিয়েই থাকেন না, তারা সাইকোসোশ্যাল এবং তাদের হচ্ছে যে মানসিক নির্ভরতা, এই জিনিসগুলো করে দেন। ব্রেস্ট ক্যান্সার ডেথ রেট কমে গেছে 40% পর্যন্ত ফ্রম 1989 টু 2016 অ্যামাং উইমেন। এটা আমেরিকান ক্যান্সার সোসাইটির একটি স্টাডি, এবং দেখা গেছে যে খুব আর্লি ডিটেকশনের জন্য এই ডেথ রেটটা 40% কমে গেছে। দ্য প্রোগ্রেস ইজ অ্যাট্রিবিউটেড টু ইমপ্রুভমেন্ট অফ আর্লি ডিটেকশন। There are three keys for early detection of breast cancer. এই তিনটা কি কিংবা চাবিকাঠিগুলো কি কি? একটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সাম। এই ক্লিনিক্যাল এক্সামটা আমরা কিভাবে করতে পারি? আসলে একটা সোশ্যাল ট্যাবু থাকে যে ব্রেস্টে একটি লাম্প হলে সহজে একজন মহিলা কাউকে বলতে চান না, শেয়ার করতে চান না, তার পরিবারে একটা ভয় থাকে যে পরিবার কিভাবে নেবে, আরেকটা ভয় থাকে যে লজ্জা। এই জিনিসগুলোকে আসলে কাটিয়ে উঠতে হবে, এবং তাকে শেখাতে হবে কিভাবে তুমি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে পারো। করে যখনই সে নিজের সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করবে এবং তার একটা ধারণা হবে যে তার মধ্যে একটা লাম্পি ফিলিং আছে, তখনই সে কনসাল্ট করবে একজন ব্রেস্ট সার্জনকে। এছাড়া আমরা কি করতে পারি? সেটা করতে পারি হচ্ছে স্ক্রিনিং ম্যামোগ্রাফি, আর কি করতে পারি? আল্ট্রাসাউন্ড। এই তিনটে কি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে আর্লি ডিটেকশন ফর ব্রেস্ট ক্যান্সার। আরেকটি বিষয় হলো এডুকেশন। এডুকেশন আমরা শিক্ষা, সেটা বলে দিলাম আমি একটু আগেই, সেটা হচ্ছে নেভিগেটিং ব্রেস্ট ক্যান্সার ইন ওয়ার্ক প্লেস, সবখানে ছড়িয়ে দিতে হবে। কর্মক্ষেত্রে এই ধারণাটা আমরা সবাইকে ছড়িয়ে দিব। উইমেন রিপ্রেজেন্ট 47% অফ কারেন্ট ওয়ার্কফোর্স। তো আজকের কাজের শক্তির যখন 47% উইমেন, এবং আমেরিকাতে আমি আগেই বলেছি 1 in 8 উইমেন উইল বি ডায়াগনোজড উইথ ব্রেস্ট ক্যান্সার ইন দেয়ার লাইফ টাইম। এটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। বাংলাদেশে আসলে এটার এখনো কোনো স্টাডি নেই, তবে একটি অসমর্থিত স্টাডিতে দেখা গেছে যে প্রতি 12 জনে একজন নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত।
আমেরিকার যে ন্যাশনাল ব্রেস্ট ক্যান্সার ফাউন্ডেশন পার্টনার with corporate who are interested in strengthening their women's health education program. Though their navigation breast cancer in the workplace presentation, NBCF educates employees on breast health principles and encourages leadership to improve quality of work environment for employees facing breast cancer. ন্যাশনাল ব্রেস্ট ক্যান্সার ফাউন্ডেশনের যে ফাইন্ড সাপোর্টের কথাগুলো বলছিলাম, যে সেই সাপোর্টিং প্রোগ্রামগুলো কি কি? তারা হচ্ছে কিছু স্ক্রিনিং ম্যামোগ্রাফি প্রোগ্রাম করে, ডায়াগনস্টিক ম্যামোগ্রাম করে, টোমোসিনথেসিস, ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সাম, আল্ট্রাসাউন্ড, এবং যে সমস্ত রোগীর তাদের হচ্ছে যে ইন্স্যুরেন্স নেই সে সমস্ত পেশেন্টদেরকে তারা বায়োপসি সার্ভিসও দিয়ে থাকে। এছাড়া তারা কি করে সেটা হচ্ছে যে পেশেন্ট নেভিগেটর প্রোগ্রাম, যেটা বললাম বিভিন্ন জায়গায় এটা করে দেয়। হোপ কিট, যারা ক্যান্সার আক্রান্ত রোগী তাদেরকে দেখা যায় যে বছরে 2বার 3বার তারা বিভিন্ন গিফট দিয়ে থাকে, এবং তার মধ্য থেকে রোগীরা খুব খুশি হয়, এবং হয়তো একটা বাম অথবা একটা লোশন, তার সাথে একটা বার্তা যে তুমি তোমার নিয়মিত এক্সাম করছো কিনা, তুমি কেমন আছো, তুমি তোমার সাইকোসোশ্যাল সবকিছু ঠিকঠাক মতো করছো কিনা, এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা হয়। এরপরে হচ্ছে বিয়ন্ড দ্য শক, যখন পেশেন্টটা তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে এটা সে জেনে গেল, জেনে যাওয়ার পরে মেটাস্টেটিক ব্রেস্ট ক্যান্সার রিট্রিট, যে সে কোথায় গিয়ে তার বাকি অপারেশন গুলো করবে, বা মেটাস্টেসিস মানে হচ্ছে এমন একটা দশা যে ক্যান্সারটা ছড়িয়ে গেছে শরীরের সবখানে, তো সেখান থেকে সেই পেশেন্টটা খুবই করুণ একটা মানসিক অবস্থায় থাকে। তো এই সুবিধাগুলো সে কোথায় পেতে পারে সেটাও হচ্ছে তাদের যে ফাউন্ডেশন বলে দেয়। ব্রেস্ট ক্যান্সার সাপোর্ট গ্রুপ তারা তৈরি করে, ব্রেস্ট হেলথ এডুকেশন দেয়, ওয়ার্ক প্লেসে নেভিগেশন হয়, এবং অবশ্যই খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি, ব্রেস্ট ক্যান্সার রিসার্চে তারা প্রচুর সময় দেয় এবং যথেষ্ট এফোর্ট দেয়। তাহলে ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিসের জন্য আমরা অনেকগুলো পরীক্ষাই করতে পারি। সেই পরীক্ষাগুলোর মধ্যে সবচাইতে প্রিলিমিনারি যেটা স্ক্রিনিং পরীক্ষা বলা হয় সেটা হচ্ছে ম্যামোগ্রাম। ম্যামোগ্রাম আমেরিকান কলেজ অফ রেডিওলজির এবং ইউরোপিয়ান কলেজ অফ রেডিওলজি তারা সবাই যেটা বলেছে সেটা হচ্ছে 40 বছর বয়স এবং তার 40 প্রতিটি মহিলাই বছরে একবার কমপক্ষে স্ক্রিনিং ম্যামোগ্রাফি করবেন, এবং এটার যারা কম বয়সে করা যাবে কিনা, হাই রিস্ক পেশেন্ট যারা তারা করবে কিনা সে বিষয়টি আমি একটু পরে বলবো। আর আল্ট্রাসাউন্ডের একটা খুবই বেসলাইন পরীক্ষা। আজকাল আগের দিনে যেমন রোগী অসুস্থ হলে প্রথমেই হচ্ছে এক্সরে করা হতো, এক্সরে একটা খুবই বেসলাইন পরীক্ষা ছিল, সিবিসি প্যাথোলজিক্যাল টেস্ট গুলো করা হতো। এখন আল্ট্রাসাউন্ড সেরকম খুবই একটা হাতের কাছের মডালিটি, এবং যার মাধ্যমে খুব সহজে আমরা ডায়াগনোসিস করতে পারি। এমআরআই ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এমআরআই একটু রেস্ট্রিক্টেড অ্যাপ্লিকেশন আছে, সেটা আমি পরে বলবো, এবং বায়োপসিটা হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে। একটি রোগী যখন লাম্প নিয়ে এলো ব্রেস্টে, তখন সে কি করবে, তখন সে কোথায় যাবে? আমাদের দেশের প্রচলিত যে ট্যাবু আমি বলবো, সেই ট্যাবুর জন্য দেখা যায় যে সাধারণত তারা কোনো সার্জনের কাছে যায় না, এবং সার্জন পুরুষ হলে তো কথাই নেই, অধিকাংশ ক্ষেত্রেই তারা একজন মহিলা ডাক্তারের কাছেই যান। কিন্তু আসলে যেটা উচিত সেটা হচ্ছে একজন ব্রেস্ট বিশেষজ্ঞ, তিনি মহিলা বা পুরুষ যেই হন না কেন, তার সাথেই প্রথমে কনসাল্ট করতে হবে। এখন তিনি যদি যে পরীক্ষাটি দিবেন সেটা হতে পারে ম্যামোগ্রাফি এবং অ্যাজ ওয়েল অ্যাজ আল্ট্রাসাউন্ড পরীক্ষা। এই ম্যামোগ্রাফি এবং আল্ট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে যদি একটা ম্যাস ডিটেকশন হলো, এই ম্যাসটি হতে পারে বিনাইন, তার মানে হচ্ছে যেটি ক্ষতিকর নয়, অথবা হতে পারে ম্যালিগন্যান্ট, যেটা ক্যান্সারাস। তখন কি করতে হবে সেটা আমরা শিওর হব বায়োপসির মাধ্যমে, এবং এই বায়োপসিটা করার পরে আমরা পেশেন্টটা কোথায় যাবে, সেই রোগীটা ফেরত যাবে ব্রেস্টের অনকোলজিস্ট, রেডিওথেরাপিস্ট, তার কাছে যাবেন। এখন এর পরের যে বিষয়টি সেটা হচ্ছে যে অনকোলজিস্ট নির্ধারণ করবেন যে এই ক্যান্সারের, এই বিশেষ ব্রেস্ট ক্যান্সারে কি ধরনের থেরাপি হবে।
আজকালকার দিনে আগে যেমন শুধু কিমোথেরাপি হতো, শুধু রেডিওথেরাপি হতো, কিংবা ব্রেস্ট সার্জারির পরে, ম্যাস্টেকটমির পরে, ব্রেস্টটা ফেলে দেওয়ার পরে এই পরীক্ষাগুলো হতো। আজকালকার দিনে ব্রেস্ট কনজারভেশন সার্জারি হয়। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে টিউমারটার মধ্যে ছোট একটি তারের টুকরো বা একটি লোকালাইজেশন মার্কার দেওয়া হয়, এবং দেওয়ার পরে হচ্ছে টিউমারটির উপরে নিও অ্যাডজুভেন্ট থেরাপি দেওয়া হয়, কিমোথেরাপি দেওয়ার পরে এটা যখন ছোট হয়ে যায় তখন সার্জন সেটাকে অপারেট করেন। এই অপারেশনের ফলে যেটা হয় সেটা হচ্ছে যে প্রথমত যে একটা সাইকোসোশিয়াল একটা ব্যাপার আছে, যে মানসিক ভয় যে আমার ব্রেস্ট থাকবে না, পেশেন্টের সেই ইয়েটা থাকে না, সেই অনিশ্চয়তা, সেই হতাশাটুকু থাকে না। আর একটা বিষয় হচ্ছে যে খুব সহজে একটা বড় টিউমার সেটা ছোট হয়ে যায়, এবং কিমোথেরাপির মাধ্যমে সেটাকে ছোট করে ফেলে ব্রেস্টটাকে কনজার্ভ করা যায়। এর পরের যে বিষয়গুলো সেটা হচ্ছে যে ফলো আপ ইমেজিং। এই ফলো আপ ইমেজিংটাও খুবই গুরুত্বপূর্ণ। একটি রোগী যখন ডায়াগনোজড হয়, তার অপারেশনের পরবর্তী সময়ে তার রেডিওথেরাপি, কিমোথেরাপি কিংবা নিও অ্যাডজুভেন্ট কিমোথেরাপির পরে যে ইমেজিংটা, সেই রোগটি বাড়লো কিনা, তারপরে থেরাপিতে সেটি ছোট হয়ে আসলো কিনা, অথবা রিকারেন্স হলো কিনা, মানে পুনরায় ক্যান্সার হলো কিনা, অথবা অন্য ব্রেস্টে ক্যান্সার আক্রমণ করলো কিনা। আর যে কথাটি আমি প্রথম থেকেই বলছিলাম, শুধুমাত্র ইমেজিং এ আসলে আমাদের বসে থাকলে হবে না, এখানে একটা সাপোর্ট সার্ভিস দরকার হয়। আমার আজকে মনে হচ্ছিল যে এখানে একজন সাইকোলজিস্টও থাকার দরকার ছিল, কিংবা সাইকিয়াট্রিস্ট, যিনি এটাও বলতে পারবেন। এবং এই যে সাইকোথেরাপি, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ রোগীর মানসিক শক্তি, এবং শুধু তাই নয়, রোগীর পরিবারের লোকদেরকে কনভিন্স করা যে তাকে কিভাবে সাপোর্ট দিতে হবে, তাকে সে যে মৃত্যুর দ্বার প্রান্তে এসে পৌঁছেছে, এই যে ভয়টি, এই এরকম একটি ভয় তাকে ভীত না করা, তাকে হচ্ছে ছোট না করা, তাকে ঠেলে না ফেলে দেওয়া, এই বিষয়গুলো আসলে পরিবারের সাথে, রোগীর সাথে, সবার সাথেই করতে হবে। এবং এই পুরো যে সেট আপটা, আমার কাছে মনে হয় যে ওয়ান স্টপ ক্যান্সার সার্ভিস, এই আমব্রেলাটুকু বাংলাদেশে এখন খুব বেশি জায়গায় নেই, খুব এক দু জায়গায় হয়তো আছে, কিন্তু একই ছাতার তলে এই সার্ভিসটা এখনো হয়ে ওঠেনি, যেটা আমাদের খুবই প্রয়োজন। এবারে আসি স্ক্রিন ম্যামোগ্রাফির কথায়, আগে যেটা বলছিলাম। তো স্ক্রিন ম্যামোগ্রাফি স্ক্রিনিং ব্রেস্ট ক্যান্সারের জন্য রিডিউসেস দ্য মর্টালিটি ফ্রম ব্রেস্ট ক্যান্সার বাই ওভার 20%। প্রতি 100 জন রোগীর ক্ষেত্রে অন্ততপক্ষে 20 জন রোগীকে, মানে 20% কেসে হচ্ছে মৃত্যু হারটা কমাবে এই ম্যামোগ্রাফি স্ক্রিনিং। আগেই বলেছিলাম যে আমেরিকান কলেজ অফ রেডিওলজি, সোসাইটি অফ ব্রেস্ট ইমেজিং, শুধু তাই নয়, সোসাইটি অফ ব্রেস্ট সার্জন, তারাও রিকমেন্ড করেছে যে উইমেন শুড স্টার্ট গেটিং অ্যানুয়াল ম্যামোগ্রাম অ্যাট দ্য এজ অফ 40 ইয়ার্স। তাহলে কি হবে? তাহলে যারা 40 বছরের আগে, তারা কি ম্যামোগ্রাম করবে না? হ্যাঁ, করবে। তাদের ক্ষেত্রেও একটি নির্দেশনা দেওয়া আছে। সেই নির্দেশনাটা কি? সেটা হচ্ছে যে হাই রিস্ক পেশেন্ট ফর ব্রেস্ট ক্যান্সার ডিউ টু নোন অর সাসপেক্টেড ডিজিজ কজিং মিউটেশন শুড begin screening at least the age of 30. এছাড়াও আছে কিছু কিছু বিষয়, সেটা হচ্ছে ডেন্স ব্রেস্ট। যখন ডেন্স ব্রেস্টের ক্ষেত্রে আমরা জানি যে ব্রেস্ট হচ্ছে যে একটি গ্ল্যান্ড, এবং ম্যামোগ্রাফি সেই কি করে, যে ব্রেস্টের মধ্যে যে ফাইন ক্যালসিফিকেশন, তারপর হচ্ছে টিউমারের জন্য যে ব্রেস্টের যে নর্মাল যে ওরিয়েন্টেশন থাকে গ্ল্যান্ডগুলোর, সেগুলো নষ্ট হয়ে যায়, সেই জিনিসটাকে ডিটেক্ট করে। আমরা ধারণা করতে পারি যে এখানে একটা সমস্যা আছে, এবং এটার কোনো কিছু ক্রাইটেরিয়া আছে, আমরা এটাকে বলি BI-RAD ক্রাইটেরিয়া, ব্রেস্ট ইমেজিং রিপোর্টিং অ্যান্ড ডেটা সিস্টেম। এই BI-RAD ক্রাইটেরিয়া অনুযায়ী 1 2 3 4 5 করে 5 হচ্ছে সবচেয়ে বেশি সিভিয়ার এবং সাজেস্টিভ অফ ম্যালিগনেন্সি, এভাবে আমরা সেটাকে নির্ধারণ করে দিই। এই BI-RAD ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে যে ম্যামোগ্রাফিতেও আছে এই BI-RAD ক্রাইটেরিয়া, আল্ট্রাসাউন্ডেও আছে এই BI-RAD ক্রাইটেরিয়া, আমরা এমআরআই রিপোর্টিং যখন করি তখনও বলে দেই। যেটা বলছিলাম, ডেন্স ব্রেস্টের ক্ষেত্রে যখন আমরা স্ক্রিনিং করি, তখন হচ্ছে যে আন্ডারলাইং যে গ্ল্যান্ডুলার প্যারেনকাইমাতে সূক্ষ্ম
সূক্ষ্ম কোনো চেঞ্জ হলে, কোনো সূক্ষ্ম ক্লাসিফিকেশন হলে, অথবা আমরা বলি আর্কিটেকচার ডিস্টরশন, যে নর্মাল ওরিয়েন্টেশন অফ দ্য সারাউন্ডিং স্ট্রাকচার সেটা যখন লস হয়ে যায়, সেই জিনিসটা ডেন্স ব্রেস্টের ক্ষেত্রে বোঝা যায় না। তো যার জন্য অত্যাধুনিক একটি পরীক্ষা এসছে এখন, এটাকে বলা হয় ডিবিটি, ডিজিটাল ব্রেস্ট টোমোসিনথেসিস। এই ডিবিটি হচ্ছে এক ধরনের 3D ম্যামোগ্রাম, যেটা হচ্ছে ব্রেস্টের চারদিকে আর্কের মতো ঘুরে এসে এই পরীক্ষাটি করে। এখন এই ডিবিটির একটা ইন্ডিকেশন আছে যে যারা হাইলি সাজেস্টিভ, যে সমস্ত পেশেন্ট রিস্কে আছে, তারা ডিবিটি করে স্ক্রিনিং করতে পারে। একদম 2019-এ এসিআর যেটা বলেছে সেটা হচ্ছে যে ডেন্স ব্রেস্টের ক্ষেত্রে ডিবিটি এবং আল্ট্রাসাউন্ডের খুবই ভালো একটি রোল আছে। ব্রেস্ট ডেন্সিটি ইন ম্যামোগ্রাফি, এখানে আমরা 4 জন পেশেন্টের আলাদা আলাদা ব্রেস্টের মিডিও ল্যাটারাল অবলিক ভিউ দেখতে পাচ্ছি। এই ব্রেস্টের যে ক্যাটাগরিটা, এটা হচ্ছে টোটালি হচ্ছে ফ্যাটি, বেশিরভাগই হচ্ছে ফ্যাটি। এখানে খুব অল্প কিছু গ্ল্যান্ড এবং বাকিটা হচ্ছে ফ্যাট। এখানে গ্ল্যান্ড বেশি এবং ফ্যাট কম, প্রিডমিনেন্টলি গ্ল্যান্ডুলার, এটা হচ্ছে প্রিডমিনেন্টলি ফ্যাটি। আর দিস ইজ প্রিডমিনেন্টলি গ্ল্যান্ডুলার অ্যান্ড ডেন্স ব্রেস্ট। তো এই ধরনের ক্ষেত্রে আমরা ফ্যাটি, প্রিডমিনেন্টলি গ্ল্যান্ডুলার, এই 3 ক্ষেত্রে নর্মাল ম্যামোগ্রাম দিয়ে সাটল চেঞ্জ, সাটল মাইক্রোক্লাসিফিকেশন যেটা ক্যান্সারে থাকে, সেই জিনিসগুলো দেখতে পারি। কিন্তু ডেন্স ব্রেস্টের ক্ষেত্রে আপনারা দেখছেন যে এই ধরনের যদি ঘন ঘনত্বের গ্ল্যান্ডুলার ব্রেস্ট হয়, সেক্ষেত্রে খুব ছোট একটা আর্কিটেকচার ডিস্টরশন অথবা ফাইন মাইক্রোক্লাসিফিকেশন, সেটা আমরা মিস করে যাব। ক্ষেত্রে আগেই বলেছি আমি, সেটা হলো যে ডিবিটি, it was approved by the FDA also in 2011 and may become the new gold standard in breast imaging, especially for women with dense breast. এখানে দেখতে পাচ্ছেন যে ডেন্স গ্ল্যান্ডুলার ব্রেস্টের একজন পেশেন্ট, তার হচ্ছে যে এই জায়গাটাতে একটা এরিয়া অফ আর্কিটেকচারাল ডিস্টরশন আছে এবং এখানে দেখা যাচ্ছে যে ইরেগুলার স্পিকুলেশন আছে। এই জায়গার যে গ্ল্যান্ড প্যারেনকাইমা, সেটা হচ্ছে নর্মালি ওরিয়েন্টেড, এটার বিন্যাসটা নর্মাল আছে। আর এই জায়গাটায় হচ্ছে একেবারেই আর্কিটেকচারাল ডিস্টরশন উইথ ইরেগুলার স্পিকুলেটেড এরিয়া। এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্টারের মতো স্পিকুলেশন এবং আর্কিটেকচার ডিস্টরশন। এখন এটা একটা সন্দেহযুক্ত একটা ফাইন্ডিং ছিল এবং পরে স্টেরিওটেকটিক নিডল বায়োপসি করে দেখা গেছে যে এখানে ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা ছিল। ব্রেস্ট ক্যালসিফিকেশনের যে কথাটা বলছিলাম, যে ব্রেস্ট ক্যালসিফিকেশন আমরা ম্যামোগ্রাফিতে বলে দিতে পারি যে এটা কি ধরনের। সেটা হচ্ছে যে সাধারণত ম্যাক্রো ক্যালসিফিকেশন 0.5 বা 1 মিলিমিটারের যে বড়, সেগুলো হচ্ছে ম্যাক্রো, এবং 0.5 থেকে ছোট যেগুলো, সেগুলো হচ্ছে মাইক্রো ক্যালসিফিকেশন। সাধারণ যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যে বলা হয় যে মাইক্রো ক্যালসিফিকেশন সাজেস্ট করে যে ক্যান্সার বা কার্সিনোমা, এবং ম্যাক্রো ক্যালসিফিকেশন সাধারণত বিনাইনিটি সাজেস্ট করে। এবং ব্রেস্ট ক্যান্সারে আগেও যেটা বলেছি সেটা হচ্ছে যে আমরা বাইর্যাট ক্যাটাগরি অফ ক্লাসিফিকেশন করি। ক্লাসিফিকেশন যখন 1 তখন হচ্ছে কমপ্লিটলি বিনাইন, বাইর্যাট যখন ম্যামোগ্রাফি ক্লাসিফিকেশন বাইর্যাট 2, এটা হচ্ছে মোর লাইকলি টু বিনাইন, 3 হচ্ছে প্রবাবলি বিনাইন, 4 হচ্ছে সাসপিশিয়াস, এবং 5 হচ্ছে সাজেস্টিভ অফ ম্যালিগনেন্সি। একটা প্রশ্ন প্রায় হয় যে মেল ব্রেস্ট ক্যান্সার হয় কিনা। অবশ্যই হয়, এবং মেল ব্রেস্ট ক্যান্সার যখন হয় তখন হচ্ছে যে খুবই খারাপ ধরনের হয়। Less than 1% of all cancer in men and less than 1% of all breast cancer are male breast cancer. The incidence is rising. এটা হচ্ছে রিসার্চ দেখা গেছে, এবং কিছু রিস্ক ফ্যাক্টর আছে। রিস্ক ফ্যাক্টর গুলো কি কি? যে অ্যাডভান্সিং এজ, বয়স একটু বেশি হলে, হরমোনাল ইমব্যালেন্স হলে, রেডিয়েশন এক্সপোজার হলে, এবং ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার যাদের, তাদের ক্ষেত্রে হয়।
এখন মেইন ব্রেস্ট ক্যান্সার যারা প্রেজেন্ট করে লেটলি বিকজ অফ এ ল্যাক অফ অ্যাওয়ারনেস। সো শুধু মহিলাদের ব্রেস্ট ক্যান্সার সচেতনতা এটুকু আমরা প্রচার করলে হবে না, তার সাথে সাথে পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হয়, ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে এবং কোনো নোডিউল বা লাম্পি ফিলিং হলেই তারা চিকিৎসকের কাছে যাবেন এবং সেটাকে দেখাবেন, সেই বিষয়টি আমাদের প্রচার প্রচারণের মধ্যে থাকা উচিত। Ignorance of the related risk factor সম্বন্ধে না জানা একটা অন্যতম কারণ। Males with breast cancer are at special risk for developing a secondary cancer, এবং দেখা যায় তাদের অন্য একটি দ্বিতীয় ক্যান্সার হয়। তো বিভিন্ন প্রকাশনা আছে, পাবমেডে একটা প্রকাশনায় বলেছে যে মেইল ব্রেস্ট ক্যান্সার রেয়ার, কিন্তু যখন সেটা হচ্ছে তখন হচ্ছে যে দেখা গেল যে সেটা খুব সিভিয়ার ধরনের হয়ে যায়। আর্লি ডিটেকশন অ্যান্ড অ্যাডভান্সড ইমেজিং। এখন টেকনোলজি ইমপ্রুভ করার সাথে সাথে আমাদের যে ইমেজিং এর যে মডালিটি, সেগুলো হচ্ছে যে অনেক নতুন ধরনের মডালিটি এসছে। আলট্রাসোনোগ্রাফি, যে এখনকার যে আলট্রাসোনোগ্রাফি মেশিনগুলো, সেগুলোর মধ্যে খুব চমৎকারভাবে অনেক নতুন টেকনোলজি ইনকর্পোরেটেড হয়েছে। এই লেটেস্ট এবং সফিস্টিকেটেড টেকনোলজিগুলোর সাহায্যে আমরা খুব সহজে আর্লি ডিটেকশন অফ ব্রেস্ট ক্যান্সার করতে পারি। এই নতুন যে টেকনোলজি গুলো আছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে যে ARFI বা ইলাস্ট্রোগ্রাফি, অ্যাকাস্টিক রেডিয়েশন ফোর্স ইম্পালস। একটি মেশিন আছে অটোমেটেড ব্রেস্ট ভলিউম স্ক্যানার। এটাও হচ্ছে ডিজিটাল ব্রেস্ট টোমোগ্রাফির মতো 3D একটি ব্রেস্ট ইমেজিং। এটি এক ধরনের স্পেশাল আল্ট্রাসাউন্ড। এই স্পেশাল আল্ট্রাসাউন্ডটি কি করে, সেটি হচ্ছে একটা টোমোগ্রাফিক স্লাইসের মতো ব্রেস্টকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এক্সিয়াল, করোনাল এবং মাল্টিপল সেকশনে ভাগ করে, যার জন্য কোনো কর্নারই বাদ থাকে না এবং খুব সহজে প্রতিটি কর্নারে খুব সাটল কোনো লিশন থাকলেও সেটি বোঝা যায়। ইন্ডিকেশন কি হতে পারে? ইন্ডিকেশন গুলো হচ্ছে এরকম: এক্সক্লুশন অর কনফার্মেশন অফ ক্যান্সার সাইন বাই আল্ট্রাসাউন্ড অর ম্যামোগ্রাফি ইন উইমেন উইথ ডেন্স ব্রেস্ট। এটা আমরা আগেও বলেছি যে সেটা হচ্ছে ডেন্স ব্রেস্টে আমরা একটা প্রবলেম ফেস করি এবং যার জন্য তখন হচ্ছে যে অ্যাডভান্সড ইমেজিং গুলোর দ্বারস্থ হই। সেই অ্যাডভান্সড ইমেজিং গুলো হতে পারে নাম্বার 1 আমি বলেছি ডিবিটি, ডিজিটাল ব্রেস্ট টোমোসিনথেসিস, এবং দ্বিতীয়টি হলো অটোমেটেড ব্রেস্ট ভলিউম স্ক্যানার as a screening method for young women with a high risk breast cancer. আল্ট্রাসাউন্ড আমরা স্ক্রিনিং মেথড হিসেবে ইয়াং উইমেনদের যাদের হাই রিস্ক আছে, যেমন BRCA জিন 1, 2, সেই ক্যাটেগরির যারা, তাদেরকে অ্যাডভোকেট করতে পারি। আর যে নতুন যে টেকনোলজিটার কথা বললাম, যে ABVS should be used for supplemental screening after mammography in doubtful diagnostic cases or if masses or groups of microcalcification were detected. ডকুমেন্টেশন অফ মাল্টিফোকালিটি, যে বাইরাট 5 একটা বলেছে কোনো একটা সাধারণ আল্ট্রাসাউন্ডে বাইরাট 5 টিউমার বলেছে একটি লোকেশনে, কিন্তু আমি ধারণা করছি যে এই রোগীটার আরো কিছু থাকতে পারে কিনা। সেক্ষেত্রে মাল্টি সেন্টিসিটি দেখার জন্য অথবা মাল্টিফোকালিটি দেখার জন্য আমরা অ্যাডভান্সড ব্রেস্ট ইমেজিং এর দ্বারস্থ হতে পারি। বিনাইন টিউমারের ফলো আপ করার ক্ষেত্রে post operatively to identify the glandular structure and residual after lumpectomy, to clarify the topography of masses before biopsy or surgery. Identification of occult breast cancer when regional or distal metastases were found in cases of mammography negative or handheld ultrasound negative tumor, precise estimation of tumor size in a radiographically dense breast, in lobular carcinoma, in tumor with an extensive intraductal component, DCIS, if a lesion spreads in the surrounding tissue. তার মানে হচ্ছে যে আমি ম্যামোগ্রাফি করে একটা খুব ছোট লিশন মনে হচ্ছে, সেটাকে হ্যান্ড হেল্ড আল্ট্রাসাউন্ডে আমরা দেখলাম যে একটা জায়গা জুড়ে আছে। এরপরে হচ্ছে যে 3D আল্ট্রাসাউন্ড যেটাকে আমরা বলি যে ABVS অথবা MRI করে আমরা এস্টিমেশন করতে পারি টিউমার সাইজ, যে কতখানি এক্সটেন্ট জুড়ে সে আছে। follow-up of tumor during neoadjuvant chemotherapy before surgery. এই কথাটি বারবার আসবে এবং প্রতিটি ক্ষেত্রে আমরা neoadjuvant chemotherapyর পরে আল্ট্রাসাউন্ড করে, ম্যামোগ্রাফি করে, MRI করে দেখতে পারবো যে সার্জারির আগে তার কি অবস্থা।
এখন এটি একটি নতুন ধরনের মেশিন। এই মেশিনটি 3D যে 3D আল্ট্রাসাউন্ড এর কথা বলছি, বাংলাদেশে এটি আছে। পেশেন্টকে এভাবে পজিশনিং করা হয় এবং ইমেজগুলো আপনারা খেয়াল করবেন যে ইমেজ অ্যানালাইসিস প্রতিটি এনসার্কেল করে, যেহেতু এটা এক্সিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ রোটেশন হিসেবে একটি কমলার খোসা ছাড়ানোর মতো করে ব্রেস্টকে এক্সামিন করে। সো কোনো কোয়াড্রেন্ট কিংবা কোনো জায়গা বাকি থাকে না যেখানে সাটল কোনো লিশন হলে সে ধরতে পারবে না। এখানে একটা নরমাল একটা হ্যান্ডহেল্ড আল্ট্রাসাউন্ডে খুবই ছোট একটা লিশন দেখা যাচ্ছে, যেটা এবিপিএস এর মধ্যে একটা স্পিকুলেটেড লিশনের মধ্যে দেখতে পাচ্ছি আমরা, এবং এই স্পিকুলেটেডটা পরে বায়োপসি করে দেখা গেছে যে সেটা হচ্ছে একটা ক্যান্সার। এখন আমি কতগুলো কেস দেখাবো, যে কেসগুলো হচ্ছে যে বিভিন্ন ইমেজিং মডালিটি গুলোর মধ্যে পার্থক্যগুলো দেখিয়ে দেবে। এটি একটি হ্যান্ড হেল্ড আল্ট্রাসাউন্ড, এবং হ্যান্ড হেল্ড আল্ট্রাসাউন্ড বাংলাদেশের সবখানেই আছে। এটির মাধ্যমে স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, গ্ল্যান্ড, প্যারেনকাইমা, রেট্রোমেমারি স্পেস, মাসেল এবং থোরাক্স প্রতিটি লেয়ার এখানে দেখা যাচ্ছে। এবং এই একই লেয়ারগুলো আমি যে বললাম 3D আল্ট্রাসাউন্ড, skin and subcutaneous tissue, the glandular parenchyma, nipple, এখানে হচ্ছে রেট্রোমেমারি স্পেস, এখানে রেট্রোমেমারি ফ্যাট, এই লাইনটি, এটা হচ্ছে যে মাসেলটি, এবং হচ্ছে থোরাক্সের পোর্শন। প্রতিটি লেয়ার অত্যন্ত সুন্দরভাবে একটি অবলিক ভিউতে দেখা যাচ্ছে। একটি পেশেন্টের যখন নরমাল ম্যামোগ্রাফ করা হলো, সেই ম্যামোগ্রাফিতে আমরা দুটো ভিউ আমরা করে থাকি ম্যামোগ্রাফিতে সাধারণভাবে। সেটা কি, একটা ক্রেনিওকর্ডাল ভিউ, ওপর থেকে নিচে যেটা করা হয়, এই ভিউটি হচ্ছে ক্রেনিওকর্ডাল ভিউ, এবং এটি হচ্ছে মিডিওল্যাটারাল অবলিক ভিউ। তো রাইট ব্রেস্ট আমরা দেখতে পাচ্ছি যে রাইট ব্রেস্ট মিক্সড গ্ল্যান্ডুলার অ্যান্ড ফ্যাটি, এবং এখানে কোনো লিশন নাই, কোনো মাইক্রোক্যালসিফিকেশন বা ম্যাক্রোক্যালসিফিকেশন, আর্কিটেকচারাল ডিস্টরশন, এই পয়েন্টগুলো আমরা সাধারণত বলে থাকি একটা ম্যামোগ্রাফিতে, সেই জিনিসগুলো রাইট ব্রেস্টে নেই। কিন্তু লেফট ব্রেস্টে আপনারা খেয়াল করবেন যে লেফট ব্রেস্টে একটা ছোট অপাসিটি আমরা দেখতে পাচ্ছি। এটা কোথায়, আপার মিডিওল্যাটারাল অবলিক ভিউতে আমরা বলে থাকি কোয়াড্রেন্ট। এই কোয়াড্রেন্টটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে আপার কোয়াড্রেন্ট, লোয়ার কোয়াড্রেন্ট, এবং এটা হলো ক্রেনিওকর্ডাল ভিউ। সেটার মধ্যে সাধারণত ভেতরের দিকটা ইনার কোয়াড্রেন্ট এবং বাইরের দিকটা আউটার কোয়াড্রেন্ট হিসেবে বলা হয়। তাহলে এই দুটো ম্যামোগ্রাফি মিলে লেফট ব্রেস্টে আমরা দেখতে পাচ্ছি আউটার এবং আপার কোয়াড্রেন্টে একটা অপাসিটি আছে। একটা হ্যান্ড হেল্ড আল্ট্রাসাউন্ড বা নর্মাল 2D আল্ট্রাসাউন্ডে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর হাইপোইকোইক, ওয়েল ডিফাইন্ড, ওয়েল মার্জিনেটেড ম্যাস, এবং এটা বাইরাড ক্যাটেগরি যদি আমরা বলি, তাহলে এটাকে আসলে বাইরাড 1 বা 2, বিনাইন এবং সাজেস্টিভ অফ বিনাইন, এই ধরনেরই আমরা বলবো। এবং যখন 3D আল্ট্রাসাউন্ড করলাম, সেখানে একটা ওয়েল ডিফাইন্ড লিশন, খুবই পরিষ্কার, উইদাউট এনি skin puckering, without any architectural distortion, without any speculated margin, দেখা যাচ্ছে এই লিশনটা সাজেস্টিভ অফ বিনাইন লিশন। এটি আরেকটি কেস। এই পেশেন্টটা এসেছিল, সে প্রথম একটি ব্রেস্টের আল্ট্রাসাউন্ড করলো, এবং এই আল্ট্রাসাউন্ডের ফলে একটা ম্যাস আমরা দেখতে পেলাম। এই ম্যাসটা ইনডিটারমিন্ড হাইপোইকোইক ম্যাস। সেটা ম্যাসটা কিরকম, সাধারণত হচ্ছে সাইড টু সাইড বেশি বড় দেন দ্য টলার। সাধারণত এখানে ম্যাসের ক্ষেত্রে ব্রেস্টে যে গুলো আমরা বলে থাকি রেডিওলজিতে, একটা ম্যালিগন্যান্ট ম্যাস টলার হয় দেন ওয়াইডার, আর এই ম্যাসটি আমরা দেখতে পাচ্ছি যে এটা ওয়াইডার দেন টলার। সো সাজেস্টিভ অফ বিনাইন, এটা আমাদের কাছে মনে হচ্ছে। ম্যামোগ্রাফিতে আমরা এখানে একটা লিশন দেখতে পাচ্ছি। এই লিশনটা একটু আগে বলেছিলাম যে আপার কোয়াড্রেন্ট, লোয়ার কোয়াড্রেন্ট দুই ভাগে আমরা ভাগ করি। এখানে লোয়ার কোয়াড্রেন্টে একটা ওয়েল ডিফাইন্ড লিশন দেখতে পাচ্ছি। এখন এই পেশেন্টের যখন আমরা 3D আল্ট্রাসাউন্ডটা করলাম, সেখানে দেখতে পেলাম যে আগের যে ওয়েল ডিফাইন্ড লিশন, সেটা তো আমরা দেখতে পাচ্ছি লোয়ার কোয়াড্রেন্টে, ইন এডিশন আপার কোয়াড্রেন্টে আমরা একটা এক্সট্রা লিশন দেখতে পাচ্ছি। সো অকাল্ট লিশন বা হিডেন লিশন, মাল্টিপল লিশন, সেই জিনিসগুলো আমরা 3D আল্ট্রাসাউন্ড এর মাধ্যমে আরো ভালোভাবে বুঝতে পারি।
আরেকটি কেস, এই কেসটার ক্ষেত্রে হচ্ছে ম্যামোগ্রাফিতে কেরিওকর্ডাল এবং মিডিওল্যাটারাল অপটিক ভিউ, যেখানে অ্যারো দেখাচ্ছে সেখানে ছোট্ট একটি সাদা একটা খুবই ছোট লিনিয়ার ইল ডিফাইন্ড একটা অপাসিটি আমরা দেখতে পাচ্ছি। আমরা সাসপেক্ট করছি যে এটা একটা বিনাইন লিশন বাইরেট ক্যাটেগরি 1 অর 2। এবং হ্যান্ড হেল্ড আল্ট্রাসাউন্ড, নরমাল যে হ্যান্ড হেল্ড আল্ট্রাসাউন্ড সেখানে আইসো টু স্লাইটলি হাইপোইকুইক, ওয়াইডার দেন টলার, যেটা হচ্ছে সাজেস্টিভ অফ বিনাইন একটা লিশন আমরা দেখলাম। এখন যখন এটা আমরা 3D আল্ট্রাসাউন্ড করলাম সেখানে একটি ওয়েল ডিফাইন্ড ম্যাস হিসেবে পেলাম, যেটি সাজেস্টিভ অফ বিনাইন বাইরেট ক্যাটেগরি 1। ডেন্স ব্রেস্ট একটা প্রবলেম, যেটা আগে বলেছিলাম যে এই কেসটি হচ্ছে ডেন্স ব্রেস্ট, এবং এই ডেন্স ব্রেস্টের ক্ষেত্রে হচ্ছে যে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এই দুটো ব্রেস্টের মধ্যে কোনো আন্ডারলাইন সাটল কোনো লিশন আছে কিনা, কোনো আর্কিটেকচারাল ডিস্টরশন আছে কিনা, এটা একেবারেই বোঝা যাচ্ছে না। এই পেশেন্টের এটা ক্রেনিওকর্ডাল এবং মিডিওল্যাটারাল অবলিক ভিউ। যখন ডিবিটি করা হলো, আগে বলেছিলাম ডিজিটাল ব্রেস্ট সিনথেসিস, আপার কোয়াড্রেন্টে একটা স্পেকুলেটেড এরিয়া অফ আর্কিটেকচারাল ডিস্টরশন আমরা দেখতে পাচ্ছি, এবং নরমাল 2D হ্যান্ডহেল্ড আল্ট্রাসাউন্ডে সাসপিশিয়াস ম্যাস, এটা বাইরেট ক্যাটেগরি 4, কারণ ইরেগুলার আশেপাশে ওয়েল ডিফাইন্ড কোনো মার্জিন নেই, লিশনটির একটু একটু ইরেগুলার একটা স্পেকুলেশন আছে, এবং সাসপেক্টেড ম্যাস বলে আমরা মাইল্ড সাসপিশন বাইরাট 4A, মডারেট সাসপিশন বাইরাট 4B, এবং তার চেয়ে বেশি সাসপিশন হলে আমরা বাইরাট 4C বলি, এটাকে 4A বলবো। তো এরপরে যখন এই একই পেশেন্ট আমরা এবিপিএস বা 3D আল্ট্রাসাউন্ড করলাম, তখন দেখা গেল যে একটা স্পিকুলেটেড বিশাল ম্যাস, এবং খেয়াল করুন যে ম্যাসের ব্যাপ্তি কতখানি জুড়ে। হ্যাঁ, অনেকখানি জুড়ে ম্যাসের ব্যাপ্তি, এটা হলো সেন্টার, এবং এই স্পিকুলেশন গুলো অনেকখানি জুড়ে, মোটামুটি আপার কোয়াড্রেন্টের পুরোটা জুড়ে, এবং নিপল থেকে খুব কাছাকাছি পর্যন্ত চলে এসছে। এই ব্যাপ্তিটুকুটাও আমরা যে আধুনিক ইমেজিং মডালিটি সেগুলোর মাধ্যমে বুঝতে পারি। ম্যামোগ্রাফি যে লিশনগুলো মিস করে থাকে সেগুলো ডিবিটি, 2D এবং 3D আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা সুন্দরভাবে বুঝতে পারি। একই ধরনের একটা এই কেসে লেফট ব্রেস্টে একটা এরিয়া অফ আর্কিটেকচারাল ডিস্টরশন দেখাচ্ছে, এবং হ্যান্ডহেল্ড আল্ট্রাসাউন্ডে একই রকম আমরা চিন্তা করছি যে এখানে এটা বিনাইনও হতে পারে, আবার 4, আমি এটাকে বলবো 4, কারণ খুব ওয়েল ডিফাইন্ড, ওয়েল মার্জিনেটেড, ওয়েল এনক্যাপসুলেটেড লিশন নয়, এবং লিশনটা হচ্ছে একটুখানি ইরেগুলার, মার্জিনটা আশেপাশে যে নর্মাল গ্ল্যান্ড প্যারেনকাইমার সাথে ইন্টারসেপ্টটা খুব ভালো নয়। সো এটাকে বাইরাট ক্যাটেগরি 4 হিসেবেই বলবো। এবং যখন 3D আল্ট্রাসাউন্ড আমরা করছি তখন দেখতে পাচ্ছি যে একটা স্পিকুলেটেড ম্যাস উইথ রিট্রাকশন, এবং নিপল থেকে তার ডিস্টেন্স কতটুকু এটুকু আমরা বলে দিতে পারি। হ্যাঁ, ম্যাসটা কত বড়, সেটা কতখানি জায়গা জুড়ে কোন কোয়াড্রেন্টে আছে, নিপল থেকে তার লোকালাইজেশন, স্কিন থেকে ডিস্টেন্স, সবটুকু আমরা বলে দিতে পারি, এবং এভাবেই রিপোর্টিং গুলো হওয়া উচিত। ডেন্স ব্রেস্টের ক্ষেত্রে যেটা বলছিলাম, ডেন্স ব্রেস্টে মিস করে থাকি, সেই ডেন্স ব্রেস্টে একটা লিশন, এটা হচ্ছে সাসপেক্টেড ম্যালিগনেন্সি বাইরাট ক্যাটেগরি 4। এটি ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা ডেন্স ব্রেস্টের ক্ষেত্রে যেটা ধরা পড়েনি, এবং 2D এবং 3D আল্ট্রাসাউন্ডে এটা বাইরাট 4 এবং বাইরাট 5 হিসেবে ধরা পড়েছে। সো টেক হোম পয়েন্টটা কি, টেক হোম মেসেজটা কি? মোর দেন 50% উইমেন যাদের বয়স লেস দেন 50 ইয়ার্স অফ এজ, এবং 40% অফ উইমেন যাদের বয়স 50-এর বেশি, তাদের হচ্ছে ডেন্স ব্রেস্ট থাকে। তাহলে এই ডেন্স ব্রেস্টের পেশেন্ট যারা, তারা হচ্ছে তাদের জন্য নর্মাল যে 2D ম্যামোগ্রাফি সেটা হচ্ছে ইনসেনসিটিভ। সে সমস্ত ক্ষেত্রে আমরা আল্ট্রাসাউন্ডটাকে গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিতে পারি এই ডেন্স পেশেন্টের ক্ষেত্রে, ডেন্স ব্রেস্টের পেশেন্টের ক্ষেত্রে। এবং ডিবিটি সবখানে আসলে বাংলাদেশে অ্যাভেলেবল না। ইন দ্য অ্যাবসেন্স অফ ডিবিটি, 2D handheld ultrasound is sufficient to detect any sort of lesion.
এবং ইয়াং পেশেন্টের ক্ষেত্রে যাদের হচ্ছে ম্যামোগ্রাফি ইন্ডিকেটেড নেই, যেমন বিলো 40 তারা কি করবে? তাদের নিপল ডিসচার্জ হচ্ছে, বিলো 40 তার সাসপেক্টেড একটা লাম্প আছে, বিলো 40 তার ইনক্রিজ রিস্ক অফ ক্যান্সার আছে কারণ তার পরিবারে কারো ক্যান্সারের ইতিহাস আছে, সে কি করবে? সে 40 এর আগেই এসে আল্ট্রাসাউন্ড করবে। এবং যখন আমরা ম্যামোগ্রাফির সাথে আল্ট্রাসাউন্ডকে ইমেজিং মডালিটি হিসেবে ব্যবহার করব, তখন ক্যান্সার ডিটেকশনের যে রেটটা ডাবল হয়ে যাবে, সেটা নর্মালিও ডাবল হবে এবং ডেন্স ব্রেস্টের ক্ষেত্রেও ডাবল হবে। এখানে বিভিন্ন কেসগুলো আমরা দেখিয়েছি, যেটা ম্যামোগ্রাফিতে খুবই সাটল একটা লিশন, যেটা 2D তে একটা বাইডাট 4C লিশন, হ্যাঁ, ইরেগুলার হাইপোইকুইক ম্যাস, এবং এটা লোবিউলার কার্সিনোমা, ইনভেসিভ লোবিউলার কার্সিনোমা ইন সিটু ছিল প্যাথোলজিক্যালি। সো ইনভেসিভ লোবিউলার কার্সিনোমা, এটা ম্যামোগ্রাফিতে খুবই লেস ডেন্স দেখা যায়, সাধারণত মাইক্রোক্যালসিফিকেশন থাকে, ইনফিল্ট্রেশন থাকে না। এই জন্য শুধু ম্যামোগ্রাফি তে আসবে না, এই জন্য ম্যামোগ্রাফির সাথে হ্যান্ডহেল্ড আল্ট্রাসাউন্ড অথবা 3D আল্ট্রাসাউন্ড করে আমরা সেন্সিটিভিটি বাড়াতে পারি। হোয়াট অ্যাবাউট দ্য মেল ব্রেস্ট? মেল ব্রেস্টের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাস, এবং এই ম্যাসটি যখন আমরা এবিভিএস করলাম বা 3D আল্ট্রাসাউন্ড করলাম, এই ম্যাসটির ব্যাপ্তিটুকু আমরা দেখতে পাচ্ছি, এবং এটা হচ্ছে গাইনোকোমেশিয়া, এটা বিনাইন লিশন, ইট ইজ নট আ ম্যালিগনেন্সি। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 2D হ্যান্ডহেল্ড আল্ট্রাসাউন্ড, ইরেগুলার একটা ম্যাস। আগে একটা কথা বলেছিলাম যে টলার দ্যান ওয়াইডার, একটা ম্যালিগনেন্ট ম্যাস ইউজুয়ালি সাধারণত হচ্ছে টলার হয় দেন হচ্ছে ওয়াইডার, আর ইরেগুলার থাকে, ওয়েল ডিফাইন্ড থাকবে না, এবং আশেপাশের যে গ্ল্যান্ডুলার প্যারেনকাইমার সাথে তার একটা ইন্টারসেপ্টটা আনক্লিয়ার থাকবে, হেজি থাকবে, ইরেগুলার মার্জিন থাকবে। এই ম্যাচটাতে সেরকম আছে, এবং এটাকে আমরা 2D হ্যান্ডহেল্ড আল্ট্রাসাউন্ডে বাইরাট 4C বলছি। এবং 3D যখন করলাম এবিপিএস এ আসলাম, তখন হচ্ছে আমরা বাইরাট 5, যেটা সাজেস্টিভ অফ ম্যালিগনেন্সি বলে ডায়াগনোজ করতে পারছি। এটা একটা মেইল বেসড ক্যান্সার ছিল। মেইল বেসড ক্যান্সার আগেও বলেছি 1% অফ অল ক্যান্সার, এবং 50 থেকে 70% অফ মেইল ব্রেস্ট কার্সিনোমা অকার্স উইথ গাইনোকোমেশিয়া। গাইনোকোমেশিয়া বলেই যে আমরা ঘরে বসে থাকবো, আসলে তা নয়। যখন পুরুষ রোগীরা দেখবেন যে তাদের ব্রেস্টে ফুলে গেছে, এবং তাদেরকে আসলে সেই জিনিসটা বলে দিতে হবে যে আপনি আপনার ডাক্তারের কাছে যান, আপনি পরীক্ষাগুলো করেন, এবং আপনাকে নিয়মিত সার্ভিলেন্সের মধ্যে থাকতে হবে, পরীক্ষার মধ্যে থাকতে হবে। গাইনোকোমেশিয়ার মধ্যেও 50 থেকে 70% কেসে মেল পেশেন্টরা তারা ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করে, এবং 36% অফ ইয়াং মেল, 57% অফ ওল্ডার মেল হ্যাভ গাইনোকোমেশিয়া। ইউএসজি ইজ হাইলি সেন্সিটিভ ইন মেল ব্রেস্ট ক্যান্সার, সেটা যে ধরনের ইউএসজি হোক না কেন। ব্রেস্ট ক্যান্সারের পরে যখন অপারেশন করা হয়, অনেকে দেখা যায় যে ইমপ্ল্যান্ট দেয়, তো সেই ইমপ্ল্যান্টের পরে পোস্ট ইমপ্ল্যান্ট ইমেজিং, সেই ইমেজিং গুলো আমরা খুব চমৎকারভাবে পোস্ট ইমপ্ল্যান্ট ম্যামোগ্রাফি, পোস্ট ইমপ্ল্যান্ট আল্ট্রাসাউন্ড, পোস্ট ইমপ্ল্যান্ট 3D আল্ট্রাসাউন্ড, পোস্ট ইমপ্ল্যান্ট এমআরআই, এই পরীক্ষাগুলো করে যে ইমপ্ল্যান্ট ঠিক আছে কিনা, ইমপ্ল্যান্টের আশেপাশে কোনো রিকারেন্স অফ নিওপ্লাজম কিংবা কোনো কালেকশন হলো কিনা, সেই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করতে পারি। তো হোয়াট অ্যাবাউট দ্য পোস্ট অপারেটিভ স্কার? পোস্ট অপারেটিভ স্কার আসলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আমাদের মাথায় থেকে যায়। এবং পোস্ট অপারেটিভ স্কার ম্যামোগ্রাফিতে একটা লিনিয়ার স্টিকিং হিসেবে আসে, 2D আল্ট্রাসাউন্ডে হচ্ছে এটি হলো ইরেগুলার একটা লিশন, যেটাকে বাইরাট 3 থেকে বাইরাট 4 ক্যাটেগরি আমরা বলি, এবং 3D লিশনে এবং এমআরআই হচ্ছে 3D আল্ট্রাসাউন্ডে ক্লিয়ারলি এটা একটা স্কার বোঝা যাচ্ছে, এখানে কোনো ইরেগুলার মার্জিন নেই, এবং আশেপাশের গ্ল্যান্ডুলার প্যারেনকাইমাকে ডিস্টর্ট করেনি, এবং এমআরআই হচ্ছে খুবই সেনসিটিভ স্কার টিস্যু বোঝার জন্য। সো যে 3D আল্ট্রাসাউন্ডের কথা আমি বললাম, সেটা হচ্ছে যে উইমেন অফ ডেন্স ব্রেস্ট, ইনভেসিভ লোবিউলার কার্সিনোমা, এগুলোর জন্য খুব ভালো। তাছাড়া হচ্ছে যে মাল্টি প্ল্যানার আগে দেখিয়েছি ছবিতে, মাল্টি সেন্ট্রিক লিশন দেখার জন্য ভালো, এবং যেহেতু এটা একটা সিটি স্ক্যানের মতো বিভিন্ন ভিউগুলো দেখাতে পারে, করোনাল, স্যাজিটাল এবং রিকনস্ট্রাক্টেড ইমেজ, তখন ব্রেস্টের গ্লোবাল অ্যানাটমির কনটেক্সটে সার্জন বুঝতে পারেন যে নিপেল থেকে কত দূরে, কোন ডিগ্রিতে, কোন
অ্যাসপেক্টে লিশনটি অবস্থিত এবং সেটি স্কিন থেকে কতখানি ডেপথে এবং সবকিছুই আমাদের সম্ভব এবং এই ইমেজটা সেভ করে রাখা যায় বলে ডিলেইড ইন্টারপ্রিটেশন পসিবল। আল্ট্রাসাউন্ডের মধ্যে যেটা আমরা বলছিলাম যে এতক্ষণ শুধু 2D আল্ট্রাসাউন্ডের কথা বলে গেলাম। 2D আল্ট্রাসাউন্ড হচ্ছে যে একটি লিশনের মধ্যে আমরা যেটা দেখতে পাই হাইপোকিউক ম্যাস হিসেবে আসে। নতুন যে টেকনোলজি ইমপ্রুভ করার সাথে সাথে আরফি অথবা অ্যাকাস্টিক রেডিয়েশন ফোর্স ইম্পালস বলে একটা জিনিস আমরা পেয়েছি। সেই জিনিসটার মাধ্যমে ইলাস্ট্রোগ্রাফি আমরা বলি, সেই জিনিসটার মাধ্যমে একটা ব্রেস্টের ম্যাস লিশন সেটা বিনাইন নাকি ম্যালিগনেন্ট সেটুকু ধারণা করা যায়। গত 10 থেকে 20 বছরে এই বিষয়গুলোর উপরে প্রচুর কাজ হয়েছে, বিভিন্ন লিটারেচার ডেভেলপ করেছে এবং আমরা দেখেছি যে মোটামুটি ভাবে এই ইলাস্ট্রোগ্রাফি অনেকখানি সেন্সিটিভ, 80 থেকে 90% সেন্সিটিভ এবং স্পেসিফিক হচ্ছে যে 85 পর্যন্ত, 80 থেকে 85 স্পেসিফিসিটি। তো এই ইলাস্ট্রোগ্রাফির মাধ্যমে একটি লিশন, ওয়েল ডিফাইন্ড একটি লিশন যখন আমরা ইলাস্ট্রোগ্রাফি করে দেখি, ইলাস্ট্রোগ্রাফি কথাটার মানে হচ্ছে যে তার মধ্যে যে টিস্যুগুলো সেটি কি পরিমাণ সাউন্ড ওয়েভ অ্যাবজর্পশন করতে পারে, মানে সেটি কি খুব শক্ত কিনা অথবা সেটি নরম টিস্যু কিনা। ইলাস্ট্রোগ্রাফি করে আমরা দেখি যে যখন একটি বিনাইন লিশন হয় সেটি হচ্ছে যে তার ভিতরের টিস্যুগুলো নরম থাকে এবং সেই অ্যাকাস্টিক ইম্পিডেন্সটা খুব সফট হয়, তখন ইলাস্ট্রোগ্রাফিক্যালি আমরা লিশনটাকে বিনাইন বলে থাকি এবং তার ভেলোসিটি কিংবা আমরা দুভাবে এটার মাপ নিতে পারি। একটা হচ্ছে কিলো প্যাসকেল দিয়ে এটার যে শক্তটা হার্ডনেসটাকে বোঝাতে পারি, অথবা আরেকটা বোঝাই হচ্ছে মিটার পার সেকেন্ড ভেলোসিটি দিয়ে। যত ভেলোসিটি বাড়বে বা কিলো প্যাসকেলের পরিমাণ বাড়বে তত হচ্ছে লিশনটা শক্ত হবে এবং সাধারণত কিছু এক্সেপশন আছে, সাধারণত একটা লিশন যত শক্ত বা হার্ড ইন ইলাস্ট্রোগ্রাফি তত তার ম্যালিগনেন্সি হবার সম্ভাবনা। এখানে কিছু বিনাইন ম্যাস আমি দেখিয়েছি, এগুলি সবই আমাদের দেশের একেবারেই সাধারণ 2D আল্ট্রাসাউন্ডে করা। বাংলাদেশের এখন যে অ্যাভেলেবল আল্ট্রাসাউন্ড মেশিনগুলো সেগুলোতে খুব সহজে ইলাস্ট্রোগ্রাফি করা যায় এবং ইলাস্ট্রোগ্রাফির উপরে আমরা অনেক আসলে পরীক্ষা নিরীক্ষা করেছি, রিসার্চও করেছি যে ইলাস্ট্রোগ্রাফিতে যে ফাইন্ডিং গুলো আমরা পাচ্ছি বিনাইন, প্যাথোলজিক্যালি আসলেই সেগুলো বিনাইন কিনা। তো দেখা গেছে এর সেন্সিটিভিটি খুবই ভালো। তাই একটি বিনাইন ব্রেস্ট অ্যাবসেস, তো ইলাস্ট্রোগ্রাফিক্যালি এটা একেবারেই সফট, এটা একটা বিনাইন ম্যাস। দেখতে পাচ্ছেন এটা সাদা হলে হচ্ছে সফট, কালো হয়ে গেলে শক্ত। এটা লিশনটা হচ্ছে সবুজটা হচ্ছে অথবা যে হালকা হলুদ রং এটা হচ্ছে সফট, যত বেশি লাল হবে তত এটাকে ম্যালিগনেন্ট বলবো। কিছু এক্সেপশন আছে, কিছু এক্সেপশনের মধ্যে একটা বিষয় হলো টিউবারকুলোসিসের যে ব্রেস্ট অ্যাবসেস হয় সেটা হচ্ছে যে ইলাস্ট্রোগ্রাফিতে হার্ড আসে। আর একটা এক্সেপশন যেটা সেটা হচ্ছে যে ফাইব্রোসিস্টিক ডিজিজ। আমরা জানি যে ফাইব্রোসিস্টিক ডিজিজে যেটা হয় সেটা হচ্ছে যে অ্যাজ এ হোল ব্রেস্টের টিস্যু প্যারেনকাইমাটা স্টিফ হয়ে যায় এবং ফাইব্রোগ্ল্যান্ডুলার প্যারেনকাইমা খুবই ইলাস্ট্রোগ্রাফিতে হার্ড আসে, যার জন্য সে মিস ইন্টারপ্রিটেশন দেয় এবং ফলস পজিটিভলি হার্ড দেখায়। তাহলে আমরা কি করব? শুধু ইলাস্ট্রোগ্রাফি দিয়ে এটাকে ম্যালিগনেন্ট বলবো? কখনোই না। আমরা সেক্ষেত্রে কি করব? অন্যান্য প্যারামিটার গুলো দেখবো যে ওয়েল ডিফাইন্ড কিনা। তারপরে যে আর প্যারামিটার আছে যে সিস্টিক ইন লিশনটা হচ্ছে ওয়াইডার দেন ডিপার লিশন সাধারণত হচ্ছে টলার যদি হয় তাহলে হচ্ছে যে ম্যালিগনেন্ট, যদি ছোট হয় ওয়াইডার হয় তাহলে হচ্ছে বিনাইন, যদি ভাস্কুলারিটি বেশি থাকে, নিও ভাস্কুলারিটি বেশি থাকে সেই জিনিসগুলো সাধারণত ম্যালিগনেন্সি হয় এবং ভাস্কুলারিটি কম থাকলে বিনাইন হয়। সব প্যারামিটার গুলো চিন্তা করে তারপরে আমরা সেটা ডায়াগনোসিসটা বলবো। এখানে যেটা একটা লিশন দেখছি 2D হ্যান্ডহেল্ড আল্ট্রাসাউন্ডে একটা ইরেগুলার লিশন এবং এটা হলো আমি যেটা বললাম যে টলার এবং ওয়াইডার ইরেগুলার হাইপোকিউক ম্যাস এবং ইলাস্ট্রোগ্রাফিতে এটা হার্ড হিসেবে আসছে এবং এই লিশনটা হচ্ছে ম্যালিগনেন্সি। ইলাস্ট্রোগ্রাফি কি করে? এটা কি শুধু ব্রেস্টের ম্যালিগনেন্সি ডিটেক্ট করে? না, এটি একই সাথে যখন লিম্ফ নোড আছে, এক্সিলারি লিম্ফ নোড, সেই লিম্ফ নোডের
যে হার্ডনেস গুলো সেটিও ডিটেক্ট করতে পারে। যেমন এটি একটি বিনাইন লিফ নোড, বিনাইন লিফ নোডের ইলাস্ট্রোগ্রাফি আমরা করেছি। এটি সাদা দেখাচ্ছে এবং এখানে হালকা, রংটা হালকা, যেটা হচ্ছে স্টিফনেসটা অনেক কম এবং ইন্ডিকেট করছে বিনাইনিটি। এটি একটি প্যাথোলজিক্যাল লিম্ফ নোড, মাল্টিপল প্যাথোলজিক্যাল লিম্ফ নোড যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে লিম্ফ নোডের ভেতরে যে নর্মাল সাইনাসিকো টোটালি চলে গেছে, লিম্ফ নোডটা ইরেগুলার রেনিফর্ম শেপ হয়ে গেছে এবং লস করেছে নর্মাল আর্কিটেকচার এবং অনেক নিউ ভাস্কুলারাইজেশন হয়েছে এবং ইলাস্ট্রোগ্রাফিতে ভেরি হার্ড কনসিস্টেন্সি এবং ভেলোসিটি অনেক বেশি, সাজেস্টিভ অফ ম্যালিগনেন্সি। সো এই ইলাস্ট্রোগ্রাফি যে টেকনিকটা, এটাকে আমরা আসলে এখন অনেক বেশি প্র্যাকটিস করি এবং দেখা যায় যে বেস লাইন যখনই একটা ব্রেস্ট ম্যাচ দেখি তার সাথে সাথে একটা ইলাস্ট্রোগ্রাফি করে দেখে নেই যে এটা শেয়ার ওয়েভে কেমন আসলো এবং প্যাথোলজিক্যাল লিম্ফ নোড ডায়াগনোসিসের জন্য, স্টেজিং ফর ম্যালিগনেন্সির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ক্যান বি ইউজড ইন ইভালুয়েশন অফ লিম্ফ নোড ইন পোস্ট কিমোথেরাপি। যখন আমি কিমোথেরাপি দিলাম অ্যান্ড পোস্ট রেডিওথেরাপি স্ট্যাটাস, তখন লিম্ফ নোডগুলো রিগ্রেস করলো কিনা, তার ভেতরে নেক্রোসিস ডেভেলপ করলো কিনা, বিনাইন চেঞ্জটা চলে আসলো কিনা, সেইটা দেখার জন্য আমরা এই ব্রেস্টের যে এক্সিলারি লিম্ফ নোড সেখানে ইলাস্ট্রোগ্রাফি করতে পারি। এটা আমি বারবার বলছি যে এটা সব ধরনের, বাংলাদেশে অ্যাভেলেবল সব ধরনের 2D মেশিনেই ইলাস্ট্রোগ্রাফি আজকাল চলে এসছে। রিকারেন্স অথবা মেটাস্টেসিস সেটাও হচ্ছে ইলাস্ট্রোগ্রাফির মাধ্যমে আমরা অ্যাসেস করতে পারি। আল্ট্রাসাউন্ড গেল, এখন হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট একটি নতুন মডালিটি, সেটা হচ্ছে ওয়্যার লোকালাইজেশন। এখন নিডল লোকালাইজেশন বা ওয়্যার লোকালাইজেশন, এটাকে এই দুটো নামেই বলা যেতে পারে। ইজ আ প্রসিডিওর ডান বিফোর ব্রেস্ট ক্যান্সার সার্জারি টু ফাইন্ড ওয়্যার দ্য বেস্ট অ্যাবনর্মালিটি ইজ, মানে কোথায় সেই চেঞ্জটা আছে। দ্য ওয়্যার মার্কস দ্য স্পট, সেই লিশনের যে অংশটুকু সেটা আমরা ওয়্যার দিয়ে লোকালাইজ করে দিব, so that the surgeon knows exactly what tissue to take out. যখন উনি অপারেশন করবেন তখন ছোট, বিশেষ করে ডাক্টাল কার্সিনোমা ইন সিটু খুবই ছোট একটি লিশন হলে তখন কিভাবে উনি বুঝবেন যে আশেপাশের ওয়েল ডিফাইন্ড টিউমার হলে তো সেটাকে বের করে নিয়ে আসা সহজ, তখন আমরা টিউমার থেকে মার্জিন রেখে অথবা সেফ সাইডে থেকে আমরা বেশ কিছু টিউমার মার্জিন আরো বেশি নর্মাল টিস্যু কেটে এনে অপারেশন করে থাকি। কিন্তু যখন খুব সাটল টিউমার তখন এটার জন্য ওয়্যার লোকালাইজেশন খুব ইম্পর্টেন্ট। দিস প্রসিডিউর ইজ ডান বাই ম্যামোগ্রাম অর আল্ট্রাসাউন্ড, এমনকি এমআরআই করেও করা যেতে পারে। তো এখানে দেখিয়েছি যে ম্যামোগ্রাফিক ওয়্যার লোকালাইজেশন, এটা একটা সাসপেক্টেড টিস্যু, যেখানে চিন্তা করছি আমরা যে কার্সিনোমা, একেবারে কার্সিনোমা ইন সিটু অথবা লোবিউলার কার্সিনোমা ইন সিটু, ডাক্টাল কার্সিনোমা ইন সিটু আছে। তো প্রথমে আমরা নিডল ইনসার্ট করলাম এবং নিডলের ভেতর দিয়ে ওয়্যারটাকে ঢোকালাম। এখন এই ওয়্যারটাকে ম্যামোগ্রাফিক্যালি আমরা দেখতে পাচ্ছি এবং লিশনের মধ্যে ম্যামোগ্রাফিক্যালি যে লিশনটাকে আমরা মনে হচ্ছে সেই জায়গাটাকে ওয়্যারটা পুট আপ করলাম এবং ওয়্যার রেখে দিয়ে নিডল বের করে ফেললাম। এটা হলো প্রসিডিওর। কিভাবে আল্ট্রাসাউন্ড গাইডেন্সেও হচ্ছে ওয়্যার দিয়ে দেওয়া যায়, খুব ছোট কোনো লিশনে ওয়্যার দিয়ে দেওয়া যায়। একই লিশন ম্যামোগ্রাফিতে আমরা ওয়্যার দেখতে পাচ্ছি, এই লিশনটা হচ্ছে ম্যামোগ্রাফিক্যালি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে যে ওয়্যার দিয়ে এসছে এই লিশনটার মধ্যে। এই ওয়্যার লোকালাইজেশনের সুবিধাটা কি? সুবিধা হচ্ছে দুটা। একটা সুবিধা হচ্ছে যে আমরা প্রথমে যখন অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিব, দিয়ে ছোট করে নিব লিশনকে, তারপর হচ্ছে সার্জন অপারেশন করবেন, সার্জন যাতে সহজে বুঝে যেতে পারেন এবং অন্যান্য থেরাপির পরেও টিউমারের কি দশা সেটা আমরা সহজে ওয়্যার লোকালাইজেশন থেকে বুঝতে পারবো যখন টোটালি হচ্ছে টিউমারটি বিনাইন হয়ে যাবে। এমআরআই এর এখন ইমেজিং এ আমরা প্রথমে বললাম ম্যামোগ্রাম, আল্ট্রাসাউন্ড, ওয়্যার লোকালাইজেশন এবং তারপর যেটা সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। এমআরআই ইন ব্রেস্ট ক্যান্সার, এমআরআই আমরা কখন করি? ইন কেস অফ ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস করা হয়েছে এবং সেই সমস্ত ক্ষেত্রে এক্সাক্ট টিউমার ডিসেমিনেশন, টিউমারটা আসলে অল্প জায়গায় আছে, সাপোজ আমি বললাম 6 o'clock একটা টিউমার আছে, সেই 6 o'clock আমি যতটুকু জায়গায় দেখতে পেলাম সেই ততটুকু জায়গায় না, আশেপাশের জায়গাতেও ছড়িয়েছে। এনি আদার অকাল্ট লিশন ইন দ্য সেম ব্রেস্ট, ওই একই ব্রেস্টে আমি হয়তো হ্যান্ড হেল্ড আল্ট্রাসাউন্ডে মিস করেছি যে হয়তো অন্য একটি পজিশনে 12 o'clock-এও আরেকটি লিশন আছে, সেই অকাল্ট লিশনটা দেখার জন্য আমরা এমআরআই করি
অথবা অপোজিট ব্রেস্টে কোনো লিশন আছে কিনা সেটা দেখার জন্য। তাহলে এটা হলো ইন্ডিকেশন। আরেকটা কি, স্টেজিং অফ ব্রেস্ট ক্যান্সার। এমআরআই স্টেজিং এ খুব হেল্প করে যে সে কতখানি টিস্যুকে ইনভলভ করেছে, মাসেল ইনভলভ করেছে কিনা, থোরাসিক কেজে ইনভলভ করেছে কিনা, সেগুলো দেখা যায় এবং সাথে সাথে এক্সিলাকে ইনভলভ করেছে কিনা সেটা বোঝা যায়। ফলো আপ অফ ব্রেস্ট ক্যান্সার, ফলো আপের মধ্যে হচ্ছে যে দুটা বিষয় আমরা ফলো আপ করি, সেটা হচ্ছে রিকারেন্স, যে নিওপ্লাজম আবার হলো কিনা অথবা হলো স্কার দেখতে পাচ্ছি কিনা, ইভালুয়েশন অফ রেসপন্স টু কিমোথেরাপি, ইন্টিগ্রিটি অফ দ্য ইমপ্ল্যান্ট, ইমপ্ল্যান্টের আশেপাশে কোনো কিছু ডেভেলপ করলো কিনা, রিকারেন্স হলো কিনা, ইভালুয়েশন অফ ডেন্স ব্রেস্ট ইন ম্যামোগ্রাম, সে সমস্ত ক্ষেত্রেও আমরা অনেক সময় এমআরআই করি, সব সময় নয়। ইন হাই রিস্ক উইমেন সামটাইমস এমআরআই ক্যান বি রিকমেন্ডেড অ্যালং উইথ ইয়ারলি ম্যামোগ্রাম, যারা খুবই রিস্কি তাদের ক্ষেত্রে এমআরআই অনেক সময় আমরা ম্যামোগ্রাফি করে থাকি, কিন্তু কখনোই শুধু এমআরআই আমরা আসলে করি না। ইন অ্যাডজাঙ্ক্ট উইথ ম্যামোগ্রাম আল্ট্রাসাউন্ড দেন এমআরআই মে বি অ্যাডভোকেটেড। এজেসিসি, আমেরিকান জয়েন্ট কমিটি অফ ক্যান্সার, 2014 তাদের যে রিকমেন্ডেশন, তারা টিএনএম ক্লাসিফিকেশন করেছে। হ্যাঁ, ট্রিটমেন্ট অ্যান্ড প্রগনোসিস অফ ডিজিজ, রিকোয়ার্ড রেডিওলজিক্যাল ইনফরমেশন। আমরা কি কি ইনফরমেশন চাই সেটা হচ্ছে টিউমারের সাইজ, নাম্বার অফ লিশন, স্প্যান অফ ডিজিজ, রিজিওনাল নোডাল স্ট্যাটাস, এক্সিলারি লেভেল 1 থেকে 3, ইন্টারনাল মেমারি নোড, সুপ্রাক্লাভিকুলার নোড। এছাড়া লোকো রিজিওনাল ইনভেশন, ইনভেশন অফ পেক্টোরালিস মাসেল, আমি তখন বললাম স্কিন, নিপল, চেস্টুয়াল ইনভেশন, এবং ডিস্ট্যান্ট মেটাস্টেসিস আছে কিনা, ডিস্ট্যান্ট মেটাস্টেসিস টু বোন, লাং, ব্রেইন অ্যান্ড লিভার। আমরা আর কি করব, প্রগনোসিস এন্ড ট্রিটমেন্ট ডিপেন্ড অন স্টেজিং, স্টেজিং হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। স্টেজিং ইনফরমেশন হেল্পস ইন প্ল্যানিং অফ ব্রেস্ট কনজারভেশন সার্জারি, স্টেজিং এর উপর ডিপেন্ড করে আমি ব্রেস্ট কনজারভেশন সার্জারি করব কিনা, ম্যাস্টেকটমি করব কিনা, প্রি অপারেটিভ কেমোথেরাপি, পোস্ট অপারেটিভ কেমোথেরাপি কোনটা দেওয়া হবে, হরমোন থেরাপি, এসএলএনবি, সেন্টিনেন্ট লিম্ফ নোড বায়োপসি, এক্সিলারি লিম্ফ নোড বায়োপসি, রেডিওথেরাপি, সবগুলো নির্ভর করে। ইমেজিং মডালিটি ফর স্টেজিং, কি কি ইমেজিং মডালিটি আছে আমরা আগেও বলেছি। ম্যামোগ্রাফি, এটা হলো স্ক্রিনিং ডায়াগনস্টিক উইথ কম্প্রেশন অ্যান্ড ম্যাগনিফাইড ভিউ, ম্যাগনিফাইড ভিউ দিয়ে আমরা খুব ভালোভাবে খুব ছোট, আসলে আমরা যখন অ্যাডভাইস করি তখন আমরা বলে দিতে পারি, কারণ হচ্ছে যে যখন একটা ম্যামোগ্রাফি করতে আসে একজন রোগী, সে কিন্তু রেডিওলজিস্টের কাছে আসে না, সে আসে হচ্ছে টেকনোলজিস্টের কাছে। ব্রেস্ট সার্জনের অথবা অনকোলজিস্টের যে অ্যাডভাইসটা সেটা নিয়ে সে আসে হচ্ছে, তো আমরা যদি তখন ফলো আপ করতে চাই তখন আমরা উল্লেখ করে দিব যে ম্যাগনিফিকেশন ভিউ। Ultrasonography, well accepted screening tool since 2014, important in diagnosis and staging, and contrast MRI improves the staging. সিটি, সিন্টিগ্রাফি, পেট সিটি অ্যান্ড পেট এমআরআই, এরা হচ্ছে ইভালুয়েশন অফ মেটাস্টেসিস, যেটা বললাম যে বোন, লিভার, ব্রেইন সবখানে মেটাস্টেসিস করেছে কিনা সেটার জন্য সিটি, সিন্টিগ্রাফি, পেট সিটি অথবা পেট এমআরআই করা যেতে পারে। কিছু কেস দেখিয়েছিলাম, সেটা হচ্ছে যে কার্সিনোমা ইন সিটু, যেটা হচ্ছে মাইক্রো ক্যালসিফিকেশন নিয়ে প্রেজেন্ট করেছে ম্যামোগ্রাফিতে, পরে দেখা গেছে যে এগুলো ক্যান্সার। তো এখানে একটি বিশাল লিশন আমরা দেখতে পাচ্ছি, অনেক বড় একটি টিউমার, ইরেগুলার স্পিকুলেটেড, এবং পেক্টোরালিস মাসেলেও ইনভলভ করেছে, চেস্টুয়াল ইনভলভমেন্ট আছে। তো এই স্কিন ইনভলভ আছে, নিপল ইনভলভ আছে। তো এই এমআরআইটিতে এই লিশনটি স্টেজিংটা বোঝা যাচ্ছে। এখানে যেটা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে সিটি, সিটিতে হচ্ছে চেস্টুয়াল ইনভেশন আছে, চেস্টুয়াল ইনভেশন আছে, একটি ম্যাস এখানে, কিন্তু চেস্টুয়াল ইনভেশন আছে। ম্যাস লিশন, তার সাথে হচ্ছে এটা এমআরআই, ডিফিউজ লিশন, এবং হচ্ছে যে সাবকিউটেনিয়াস ইনভলভমেন্ট, স্কিন থিকেন্ড, নিকেল পুকারিং, কিন্তু আরেকটি ব্রেস্ট সেটি ভালো আছে, মাল্টিসেন্ট্রিসিটি, মাল্টিপল লিশন, এবং পেট স্ক্যান করে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে মেটাস্টেসিস, এখানে দেখা যাচ্ছে মাল্টিপল ভার্টিব্রাতে মেটাস্টেসিস আছে।
Breast MRI, 16 থেকে 20% undetectable lesion diagnosed in ipsilateral breast. এটা একটা সুবিধা যে যেগুলো একই ব্রেস্টে আমি বারবার এই কথাটা বলছি যে মাল্টি একই ব্রেস্টের অনেক জায়গায় সাটল লিশন অকাল লিশন থাকতে পারে, সেটা 20% কেসে ডায়াগনোস করা সম্ভব। এবং 4% অকাল ক্যান্সার অপোজিট ব্রেস্টে থাকতে পারে, যেটা মিসড হয়ে যায়, সেটা ডায়াগনোস করা যায়। ডিরেক্ট স্কিন ইনভেশন, ইনভলভমেন্ট অফ দ্য নিপল, পেক্টোরালিস মাসেল, চেস্ট ওয়াল ইনভেশন, এগুলো ক্লিয়ারলি রেডিওলজি রিপোর্টে থাকতে হবে। টিউমার স্প্যান 90% ইন ম্যামো, 85% ইন ইউএসজি অ্যান্ড 98% ইন এমআরআই। সো টিউমারটা কতখানি জায়গা জুড়ে আছে, এটা 98% সেন্সিটিভ হচ্ছে এমআরআই, এক্সিলেন্ট ফর সার্জিক্যাল প্ল্যানিং। 4% to 20% MRI gives false positive result. এই ফলস পজিটিভ রেজাল্ট গুলো আসলে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এমআরআই লোবিউলার কার্সিনোমা ইন সিটু, সেটি হচ্ছে ফলস একটা ইন্টারপ্রিটেশন দেয়, বিনাইন কার্সিনোমার মতো ইউজ করে, আচরণ করে, এবং যে এনহ্যান্সমেন্ট প্যাটার্ন সেটা হচ্ছে যে দেখায় হচ্ছে বিনাইনের মতো। সেক্ষেত্রে অবশ্যই বায়োপসি ম্যান্ডেটরি, বায়োপসি সব ধরনের কেসেই করতে হবে। Regarding lymph node, internal mammary nodal metastasis not only changes the nodal stage and prognosis of the patient, but also affect the planning of radiation therapy requiring a wider irradiation field. For detection of metastasis, একই রকম ভাবে চেস্ট রেডিওগ্রাফি, অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করে লিভারে মেটাস্টেসিস হলো কিনা, বোন সিন্টিগ্রাফি, সিটি করে অন্যান্য জায়গায় মেটাস্টেসিস আছে কিনা, এমআর ইমেজিং করে এবং পেট সিটি করে আমরা বুঝতে পারি। These are the images. PET CT, এখানে PET CT ইমেজিং এ মেটাস্টেসিসের জায়গাগুলো বলে দিচ্ছে যে কোথায় থাকবে, এটা নরমাল এক্সপ্রেশন দেখাচ্ছে, আর এখানে হচ্ছে যে বোনস এ মেটাস্টেসিস হয়ে গেছে। পেট সিটির ইন্ডিকেশনটা যেটা বলা আছে সেটা হলো যে অ্যাকর্ডিং টু ন্যাশনাল কম্প্রিহেন্সিভ ক্যান্সার নেটওয়ার্ক আমেরিকান গাইডলাইন, utilization of 18 FDG PET CT in breast cancer staging is recommended starting from the stage 3A. স্টেজ 3 এর আগে আসলে পেট সিটির দরকার নেই, এবং স্টেজ 3 এর পরেই করা উচিত, যদিও কখনো কখনো স্টেজ 2 এতে কেউ কেউ করে থাকেন। তো টেক হোম মেসেজ যেটা সেটা হচ্ছে রোল অফ radiologist in breast imaging has become increasingly important over the years. In addition to making the diagnosis of breast cancer, the radiologists provide information that is critical to clinical staging and treatment. Familiarity with the AJC CTNM staging system for breast cancer will allow the radiologist to convey valuable information to the clinician, thereby optimizing patient care outcome. তো মূল বিষয়টি হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার শুধু একটি একক বিষয় নয়, এটি হচ্ছে একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। শুধু রেডিওলজিস্ট একাই কিছু করতে পারবেন না, ফিজিশিয়ান যিনি ব্রেস্ট সার্জন, অনকোলজিস্ট, রেডিওথেরাপি স্পেশালিস্ট, সাইকোলজিস্ট সবাই মিলে একটি একই ছাতার তলে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ হলে আমাদের জন্য সেই জিনিসটি সুবিধা হয়ে যায়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বেশ অনেকক্ষণ ধরে একটি শোনার জন্য। Thank you, respected Dr. Fatma Doza Madam, for your nice, precise, and very focused presentation in a very period of time. We have lots of questions from the audience, but before going to the questions, I would like to add some valuable comments from our respected panelists, Professor Shapon Bandyopadhyay sir and Professor Salma Sultana madam. So I would humbly request first Professor Shapon Bandyopadhyay sir to add something of the comments regarding the presentation, or give some information for the student training. আমি ভালো শুনতে পাচ্ছিলাম না, আমাকে কি শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে স্যার আপনাকে স্যার। আচ্ছা, ভেরি গুড। আমি মানে ফাতেমা দোজা, অ্যাকচুয়ালি আমি জাস্ট এই প্রোগ্রাম শুরু 5-7 মিনিট আগে টেলিফোন পেয়েই বসছি, কিন্তু বসে মনে হয়েছে যেন আমি অনেক অনেক কিছু শিখে ফেলার একটা সুযোগ হাতছাড়া করতে যাচ্ছিলাম যদি না বসতাম। এক্সিলেন্ট, সিম্পলি এক্সিলেন্ট। ইন দ্যাট সেন্স আমাদের যে মাস নিয়ে আলোচনা, ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস, আমাদের যদি 10 ইয়ার্স ব্যাকেও যায়, আমার ধারণা হ্যাঁ 10 বছর আগেও, তখনও ব্রেস্ট ক্যান্সার একটা এন্টিটি ছিল, একটা অনলি সার্জিক্যাল ম্যানেজমেন্ট। তখনও
ডায়াগনস্টিক টুল ছিল অনলি সাইটোলজি, এবং সাইটোলজিটা ছিল ব্লাইন্ড সাইটোলজি। আমার ধারণা পালপেট করে একটা নিডল প্রিক করতো, দেন যদি ডাক্ট সেল কার্সিনোমা আসে, ফলোড বাই মাস্টেক্টমি, যেহেতু এটা লাইভ প্রোগ্রাম এবং জনসাধারণের জন্য মানে এই যে খুব দ্রুততার সাথে আমরা অনেকখানি এগিয়েছি, তার একটা বড় অংশ হচ্ছে এখন আর ব্রেস্ট ক্যান্সার ইস্যুটা সিঙ্গেল হ্যান্ডে নেই, কোনোভাবেই সিঙ্গেল হ্যান্ডে নাই। এর অবিচ্ছেদ্য অংশ আমি বলবো প্রথমত এমবিবিএস ডক্টর, কারণ একজন লেডি তার যখন ব্রেস্ট রিলেটেড কোনো কমপ্লেইন নিয়ে আসেন, তখন প্রথমে তারা প্রিফার করে বাংলাদেশি টাবু বলি, সোশ্যাল স্ট্যান্ডার্ড বলি, এবং আমি মেডিকেল স্ট্যান্ডার্ড হিসেবে বলবো যে তাদের রাইট চয়েসটা হচ্ছে এমবিবিএস ডক্টর। এবং ফর্চুনেটলি বাংলাদেশে এমবিবিএস কোর্সটা রান বাই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ছাত্রী দ্বারা, ছাত্রীর প্রাধান্যটা বেশি। সো ইজিলি দে ক্যান ক্যাচ এ ফিমেল এমবিবিএস ডক্টর। যেখানটাতে প্রবলেম সূত্র হয়, রোগীদের ড্রাইভটাকে রাইট বলার পরে আসি, কারণ আমাদের প্রথমত কিছু কিছু বিষয়ে স্বীকৃতি দিয়েই কিন্তু আমাদের উন্নতি দিয়ে আসতে হয়েছে। ওই এমবিবিএস ডক্টর প্রথম যে পালপেট করবেন, মানে ব্রেস্ট ফিল করে বলবেন ইজ দেয়ার এনিথিং রং, তারপরে কিন্তু আমাদের ডক্টর ফাতেমা দোজা, আমি মনে করি উনি একজন এক্সিলেন্ট রেডিওলজিস্ট, ওনাদের কাছে হয়তো পাঠাবেন। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে, আমি যখন বিইং এমবিবিএস ডক্টর পালপেটেড দ্য ব্রেস্ট লাম্প, তখন আমি কতটুক দক্ষতা অর্জন করে এই লাম্পকে পালপেট করেছি। যদি ওই দক্ষতাটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই এমবিবিএস এর কাছ থেকে কিন্তু ফার্দার সনোলজি বলি, মেমোগ্রাফি বলি, ব্রেস্ট সার্জন বলি, কোনো দরজাতেই নকিংয়ে কিন্তু আমাদের ওই ভদ্রমহিলা যেতে পারবেন না। সো আমার প্রথম অ্যাড্রেস এবং আপিল থাকবে, এটা যে অ্যাওয়ারনেসের কারণেই বলছি, এমবিবিএস কোর্স কারিকুলামের ভিতরে কোনো না কোনোভাবে সার্জিক্যাল কোর্সের ভিতরেও যদি এই দক্ষতা অর্জন করার একটা প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের জন্য, আমি আবারও বলবো সময়টা খুব ভাইটাল। এমবিবিএস অনলি 5 ইয়ার্স কোর্স, এই সময় সবকিছু যে সম্ভব তাও মনে করি না। ইভেন আমরা যদি 90-এর আগের কোনো গল্প করি, আমাদের দেশে আলোচনা হতো শুধু ছোঁয়াচে ব্যাধি নিয়ে, অর্থাৎ কমিউনিকেবল ডিজিজ নিয়ে, কিন্তু 2020 সন কিন্তু কমিউনিকেবল ডিজিজ নির্ভর ডিজিজ প্যাটার্নে নেই। এই মুহূর্তে নন কমিউনিকেবল ডিজিজের যে মরবিডিটি, মর্টালিটি, রাষ্ট্রের যে আর্থিক পেইন, তার ভিতরে কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ হচ্ছে ওয়ান অফ দ্য ভাইটাল এরিয়া। সেই এনসিডির একটা বড় অংশ হচ্ছে অনকোলজি। সো আমি রিপিটেডলি বলবো এমবিবিএস কোর্স কারিকুলাম, এখানে দক্ষতা অর্জনের জন্য আমি একটু সুযোগ নিয়ে বলি, আমি একটা মেডিকেল এক্সপোজিশনে, তখন এটা শেরাটন হোটেল ছিল, একটা মেডিকেল এক্সপোজিশনে যে একটা ব্রেস্ট ডামি, তার ভিতরে লাম্প, ওই ডামিটার সাথে লাম্প লাগানো, এবং ইজিলি আমি মনে করি ইভেন বিইং নট এ ডক্টর, ওই রকম একটা ডামি যদি আমাদের কোর্স কারিকুলামের সার্জারি ডিপার্টমেন্টের অথবা অন্য কোনো ডিপার্টমেন্টের মাধ্যমে ওই রকম একটা লাম্প, যে ডামির মাধ্যমে ছাত্র বা ছাত্রী এমবিবিএস কোর্সের ইজিলি বুঝতে পারবে হোয়ার ইজ দ্য রং ইস্যু, ওই প্রথম ড্রাইভটা যদি আমি সঠিকভাবে নির্ধারণ করতে পারি, দেন আমাদের সাবসিকুয়েন্ট উইপন্সগুলো, সাবসিকুয়েন্ট অর্কেস্ট্রেশন অফ মিউজিকের জন্য অন্যান্য রোলগুলো প্লে করার সুযোগ তৈরি হবে। নাম্বার 1। নাম্বার 2, আমি যে কারণে ইমেজিংকে এই মুহূর্তে বলবো অ্যামেজিং, অ্যামেজিং ইজ ইমেজিং বেসিক্যালি বিকজ অফ দ্যাট রেডিওলজি ছাড়া কোনো সার্জিক্যাল ডায়াগনোসিস বর্তমান সময়ে ভেরি ভেরি রেয়ার। আমি যদি শুরুটা বলি, একদম সিম্পল এক্সাম্পল দিই, আমাদের সবচেয়ে কমন ইস্যু হচ্ছে গল ব্লাডার স্টোন, আপনার সনোলজি ইজ আ মাস্ট। আমাদের অন্যান্য প্রত্যেকটা ইস্যুতে ইমেজিং, স্পেশালি আলট্রাসোনোগ্রাফি, তার সাথে যেগুলো ম্যাডাম অ্যাড করেছেন সেগুলো হচ্ছে সফিস্টিকেশন অফ আলট্রাসোনোগ্রাফি, সফিস্টিকেশন অফ রেডিওলজি, যেগুলো ইন্টারন্যাশনালি রিকগনাইজড, এবং উনি আমাদেরকে অত্যন্ত চমৎকারভাবে ইনফরমেশন দিয়েছেন। আমার প্রশ্নটা হচ্ছে,
অর্কেস্ট্রেশন অফ মিউজিকের একটা ডিরেক্টর থাকতে হয়। ডিরেক্টর মানে যে গাইড করবে, when and to whom। এই জায়গাটায় আমরা মনে হয় অনেকখানি এই মুহূর্ত পর্যন্ত আপ টু দ্য মার্কে নাই, বাট আলোচনাগুলো সুবিধা হবে। আমাদের আরেকটা উইপন থাকা উচিত ব্রেস্ট ক্যান্সারের আলোচনায়, হিস্টোপ্যাথোলজিস্ট, অর্থাৎ যেনারা ফাইনালি বলেন ইয়েস দিস ইজ আ ক্যান্সার। যদি আমি শুরু করি এমবিবিএস, নেক্সট হচ্ছেন রেডিওলজিস্ট। আমি প্রিফার করব ডক্টর ফাতেমা দোজা ম্যাডামের মতো কোনো রেডিওলজিস্ট যেন সৌভাগ্যবশত ওই ফিল্ডে চলে আসতে পারে। নেক্সট ডিউটি হচ্ছে ইমেজ গাইডেড বায়োপসি। অ্যাগেইন আমি বলবো নো টু সাইটোলজি, ডু কোর বায়োপসি আন্ডার গাইডেন্স অফ ইমেজ। তারপরে আসছে যে রিপোর্টিং এর বিষয়টা, যেখানে হিস্টোপ্যাথোলজিস্ট। নেক্সট ইজ ব্রেস্ট সার্জন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত ডাইনামিক লেডি প্রফেসর সালমা সুলতানা, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপিকা। উনি অবশ্যই এই ব্যাপারটা বলবেন যে সার্জিক্যাল অ্যাপ্রোচটা কি হবে। এর একটু পরে, নিজেকে ছোটও করছি না এবং ভারীও করছি না, রোল অফ অনকোলজিস্ট। আমাদের ম্যাডাম অত্যন্ত সুদৃঢ়ভাবে আমাদের রোলটাকে সামনে নিয়ে আসছেন। এবং বাংলাদেশের কনটেক্সটে আমি বলবো, আমি যদি র্যাঙ্কে 4 এবং 5 নম্বরে অনকোলজিকে আনি, কন্টেস্ট অফ বাংলাদেশে হচ্ছে নাম্বার 3-তে চলে আসবে। এর কারণ হচ্ছে, রিপিটেডলি আমি বলছি, যতগুলো ব্রেস্ট ক্যান্সার আমরা ডিটেক্ট করি, 3 ভাগের 2 ভাগ রাইট নাও, আমি আমাদের মেডিকেল কলেজ হসপিটালের ভিত্তিতে বলছি, আমাদের ক্যান্সার রেজিস্ট্রি নিয়ে উনি একটু অবতারণা করেছেন, আমাদের অনেক লিমিটেশনস রয়েছে। স্টিল আমি ভিজিবলি এবং কনফিডেন্টলি আই ক্যান সে 3 ভাগের 2 ভাগ ব্রেস্ট ক্যান্সারের রোগী আমাদের কাছে নিউ অ্যাডজুভেন্ট অথবা প্যালিয়েটিভ কেমোথেরাপি, অর্থাৎ যেখানে ডেফিনিটিভ সার্জারি অথবা ইন্টেন্ট অফ কিউরের চান্সটা অনেকখানি সীমিত। সো আমাদের দেশের প্রেক্ষাপটে অনকোলজিস্টকে একটু সামনে এগিয়ে আনার সময় এসেছে। এবং ভেরি ফরচুনেট মোমেন্ট, আমরা বলছি এলডিসি থেকে নিম্ন মধ্যম আয়ের সাথে আমাদের লোকদের সচেতনতার মাত্রা এই মুহূর্তে অনেক কম, আমি বলবো না। প্রচুর বিনাইন ব্রেস্ট কমপ্লেইন নিয়ে যদি আমি আমাদের চেম্বার রিলেটেড আলোচনা করতে নাই, তবু আমি বলবো আমাদের কাছে অনেক মেয়েরা চলে আসেন, শুধু ব্রেস্টে সামথিং রং। আমাদের কাজ হয়ে দাঁড়ায় টু এক্সক্লুড, না আপনি ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত নন। সো মানুষ এগুচ্ছে, চেতনা এগুচ্ছে, এই জাতীয় প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে মেসেজগুলো আমরা জনগণের কাছে দিতে পারি। আরেকটা বক্তব্য দিতে চাই, এবং এটা দিয়ে আমি ম্যাডামের হাতে দিয়ে দিব, সালমা সুলতানা ম্যামকে। সেটা হচ্ছে, 2টা ক্যান্সারকে নিয়ে আমরা খুব প্যালেটেবল বোধ করি। ইয়েস, উই ক্যান ট্রাই টু কিওর ইউ, উই ক্যান ট্রাই টু এক্সটেন্ড ইউর লাইফ। সেই 2টা ক্যান্সারের একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, আর একটা কোলোরেক্টাল ক্যান্সার। সো আপনার যদি কোনো না কোনোভাবে এই জাতীয় ঘাতক ব্যাধি আপনাকে আক্রান্ত করে, আপনি ডু নট লুজ ইউর হার্ট, বরং আপনি বুদ্ধিমত্তার সাথে দক্ষ চিকিৎসক এবং জেন্ডার নির্বিশেষে, চিকিৎসক চুজের ক্ষেত্রে এক বড় ঝামেলা জেন্ডার, আপনি চিকিৎসকের ক্ষেত্রে জেন্ডার ইম্পার্শিয়াল হন, দক্ষতাকে পুঁজি করেন, প্রাতিষ্ঠানিক হন দেন ব্যক্তির উপরে। প্রতিষ্ঠানগুলো এখনো মাচ মোর অ্যাকাউন্টেবল দেন এ পার্সোনাল ফিজিশিয়ান। পার্সোনাল ফিজিশিয়ানের ভূমিকা অনেক, কিন্তু প্রতিষ্ঠান পার্সনের চাইতে অনেক অনেক গুরুত্ব বেশি বহন করবে আপনার মূল্যবান জীবনের জন্য। ফাইনাল কথা হচ্ছে স্ক্রিনিং, স্ক্রিনিং, স্ক্রিনিং। এবং বাংলাদেশে আমাদের অভিজ্ঞতা, আমি মনে করি আমাদের অন্যরা এগ্রি করবেন, যদি ম্যামোগ্রাফি পোস্ট 40 হয়ে থাকে, তো ওইটা হবে রিমোট। আমাদের প্রেক্ষাপটে আমাদের আসলে মোস্টলি ইট হ্যাপেন্স 30-র জাস্ট পরে পরে। আপনার বয়স 30-এর ঊর্ধ্বে হলে আপনি ঝুঁকির ভিতরে রয়েছেন। কেন? আমি মনে করি একটা জিন স্টাডি করা হয় না, BRCA1 এবং 2। আমাদের ম্যাডাম অলরেডি উল্লেখ করেছেন, এই স্টাডিটা করলে আমরা ঝুঁকির লেভেলটাকে একটু আগে অ্যাসেস করে স্ক্রিনিং এ নিয়ে যেতে পারি। কিন্তু একদম ব্লাইন্ডলি এবং বোল্ডলি আই ক্যান সে, ইফ এনিথিং রং উইথ ইয়ার ব্রেস্ট, আপনি কমপক্ষে একজন গুড সনোলজিস্টের মাধ্যমে আপনার ওখানে কোনো প্যাথোলজিক্যাল বিষয়, স্পেশালি ম্যালিগনেন্সির মতো কিছু আছে কিনা এনশিওর হয়ে নেবেন। স্কুল হেলথ দেখে শুরু করা উচিত ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং। আমি কয়েকদিন আগে আমাদের নারায়ণগঞ্জের মেয়র একজন লেডি এবং শিজা ডক্টর, উনি আমার খুবই কাছের মানুষ, ওনাকে একটা রিকোয়েস্ট পাঠাইছি অক্টোবর মাস উপলক্ষে। আপনারা জানেন স্কুল হেলথ প্রোগ্রামটা রান বাই সিটি কর্পোরেশন অথবা পৌরসভা, সেখানে একজন চিকিৎসকও থাকেন। আই টোল্ড টু দ্যাট লেডি it should be started earlier, যাতে করে আমাদের টাবু, we cannot talk on breast, এই লজ্জা ভেঙে
বেরিয়ে আসতে হবে এবং কৈশোর বয়সকে টার্গেট করতে হবে। থ্যাংক ইউ সো মাচ যারা আয়োজন করেছেন। হ্যাটস অফ টু ডক্টর ফাতেমা দোজা। এবং আমি মনে করি আমাদের সচেতনতা প্রোগ্রামটা ফুল সুইং এ রান করছে দেশের বিভিন্ন অকেশনের মাধ্যমে। থ্যাংক ইউ অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। ধন্যবাদ শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর স্বপন বন্দ্যোপাধ্যায় স্যার, আপনার মূল্যবান এবং দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। এখন আমি বিনীত অনুরোধ জানাচ্ছি ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর সালমা সুলতানা ম্যাডামকে আজকের এই প্রেজেন্টেশন এবং সম্পর্কে তার মতামত এবং ম্যাডাম নিজেই। ধন্যবাদ ম্যাডাম। থ্যাংক ইউ সামি, আমাকে শোনা যাচ্ছে? ম্যাডাম শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই ডক্টর ফাতেমা দোজা ওনাকে, যে ফর নাইস অ্যান্ড এক্সেলেন্ট প্রেজেন্টেশন। অনেকগুলি ইলাস্ট্রেশন দিয়ে উনি খুব সুন্দরভাবে আসলে ইমেজিং modalities in breast cancer দেখিয়েছেন, even in benign breast diseases. তবে আমি কিছু পয়েন্টস অ্যাড করতে চাই যেগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা যারা ব্রেস্ট হ্যান্ডেল করি, যে কোনো সার্জনের জন্য অথবা যে কোনো ফিজিশিয়ানের জন্য যারা ব্রেস্ট ক্যান্সার হ্যান্ডেল করছেন, প্রথমত যেটা বলতে চাই, স্বপনদাও বলেছেন, প্রফেসর স্বপন বন্দ্যোপাধ্যায়, ব্রেস্ট ক্যান্সার ম্যানেজমেন্ট, যেটা ডক্টর ফাতেমা দোজা প্রথমে জিজ্ঞেস করছিলেন যে কোথায় যাবে, কার কাছে যাবে, কে আগে। আসলে এখানে আগে পরে বলে কেউ নাই। ইট ইজ এ মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ। এবং যখনই এটা ডায়াগনোসিস হচ্ছে, ট্রিটমেন্ট প্ল্যান শুরুই হয় হচ্ছে একটা টিউমার বোর্ডের মাধ্যমে, যেখানে প্রথম থেকে ডায়াগনোসিস পর্যন্ত যারা ইনভলভ থাকেন এবং চিকিৎসা ইনভলভ থাকেন, তারা ফিজিশিয়ান, সার্জন, রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট, মেডিকেল অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট, ইভেন উন্নত দেশগুলোতে ব্রেস্ট নার্স বলে একটা টার্ম আছে যারা, এবং সাইকোলজিস্ট অলসো। এই সাইকোলজিস্টের রোল আসলে আমাদের দেশে অনেকটাই খুব আমরা দেখতে পাই না, বা টিউমার বোর্ডেও খুব ইনক্লুডেড না, কিন্তু এটার রোল যে কি কি ইম্পর্টেন্ট এবং অত্যন্ত প্রয়োজনীয়। এমনও আমার পেশেন্ট, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আছে যে ইয়াং পেশেন্টের ম্যাস্টেকটমি হওয়ার পরে 1-2 বছর ফলো আপের পরে পেশেন্ট ডেভেলপড কনভার্সন ডিসঅর্ডার, এবং শি বিহেভড লাইক এ 10-year-old চাইল্ড। একজন 35 বছরের মহিলা 10 বছরের বালিকার মতো বিহেভ করছিলেন। যখন আমি আমার সাইকোলজিস্টের কাছে রেফার করলাম এবং আমরা আলাপ করলাম পেশেন্টকে নিয়ে, তখন সে বলল সে যে একটা অর্গান লস করেছে এবং তার ডিসফিগারমেন্ট, এটার জন্য হয়তোবা তার কনজুগাল লাইফ অথবা তার ফ্যামিলি লাইফে এমন কিছু ব্যাপার তার ফেস করতে হয়েছে, যার জন্য সে অ্যাটেনশন ড্র করার জন্য তার কনভার্সন ডিসঅর্ডার হয়েছে। এবং মানে খুবই দুঃখজনক। এমনও আমাদের অভিজ্ঞতা আছে যে এই ধরনের অ্যাডভান্স ডিজিজের জন্য ম্যাস্টেকটমি হওয়ার পরে মহিলাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। এই যে সাইকোলজিক্যাল ট্রমাগুলি হচ্ছে, জন্য আসলে সাইকোলজিস্টের রোল খুবই ইম্পর্টেন্ট, যেটা ডক্টর ফাতেমা দোজা খুব নাইসলি বলেছেন। এছাড়াও আমি যেটা বলছিলাম যে কে আগে কে পরে এরকম কোনো বিষয় নাই। আর প্রফেসর স্বপন বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 2/3 অফ দ্য পেশেন্ট অ্যাডভান্স ক্যান্সার নিয়ে আসে। ইটস ট্রু। আমরা যারা সরকারি লেভেলে কাজ করছি, আমরা বেশিরভাগই অ্যাডভান্স ক্যান্সার হ্যান্ডেল করছি, কিন্তু আমি বলতে চাই আসলে অনকোলজিস্টের রোল শুধুমাত্র অ্যাডভান্স ক্যান্সারের জন্যই যে ওনারা ম্যানেজ করেন তা না। আমরা এখন কিন্তু অনেক আর্লি ক্যান্সারও পাচ্ছি, এবং এখানে কিন্তু অনকোলজিস্টদের খুবই গ্রেট রোল আছে। ওনারা আমাদেরকে খুবই হেল্প করছেন। প্রথমত রেডিওলজিস্টরা ডায়াগনোসিস করে দিচ্ছেন একটা আর্লি ক্যান্সার। ইভেন এমনও যে মেমোগ্রাফি হয়তো কোনো ক্লিনিক্যালি পালপেবল কিছু নাই, স্ক্রিনিং এর জন্য এসছেন, স্ক্রিনিং করার পরে দেখা গেছে যে এটা একটা ক্যান্সার টিউমার আছে। এরকম পেশেন্ট রেডিওলজিস্টরা ডায়াগনোসিস করছেন। ইভেন T3 টিউমার বা T2 টিউমার, স্মল ব্রেস্ট সাইজ, ব্রেস্ট কনজারভেশন যখন আমরা করব, তখনও কিন্তু অনকোলজিস্টদের খুবই রোল। এটা কিন্তু আর্লি ক্যান্সার, কিন্তু অনকোলজিস্টের রোল খুব স্ট্রং, কারণ ওনারা নিউ অ্যাডজুভেন্ট থেরাপি দিচ্ছেন এবং এই টিউমার সাইজটাকে ছোট হয়ে যাচ্ছে, সো দ্যাট উই ক্যান ডু দ্য ব্রেস্ট কনজার্ভিং সার্জারি। সুতরাং অনকোলজিস্টের রোল যে শুধু অ্যাডভান্স ক্যান্সারের জন্য তা কিন্তু না, এখন কিন্তু ওনাদের অনেক ইম্পর্টেন্ট রোল আছে পেশেন্টের অর্গান প্রিজার্ভ করার জন্য। ওনারা যদি খুব নাইসলি নিউ অ্যাডজুভেন্ট থেরাপি দিচ্ছেন এবং সেগুলোতে পেশেন্ট রেসপন্ড করে আসছেন, এবং আমরা আসলে খুবই মিনিমাম সার্জারি করে, যেটা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বলা হচ্ছে যে লেস ইজ মোর, করে পেশেন্টদেরকে আসলে একটা
গুড কোয়ালিটি অফ লাইফ আসলে দেওয়া যাচ্ছে, এবং পরবর্তীতে হরমোন থেরাপি বা রেডিওথেরাপি এগুলি দেওয়া যাচ্ছে। আসলে গত 10 বছরের মধ্যেই আমি বলবো যে ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট হয়েছে, এবং এখানে সবারই খুবই গ্রেট কন্ট্রিবিউশন আছে। তো আমি আসলে ম্যাডামের কাছে কয়েকটা আমার একটু কোয়ারি ছিল। সেটা হচ্ছে, আমার যেটা অবজারভেশন হচ্ছে, ইউ আর এ ভেরি নাইস রেডিওলজিস্ট, কিন্তু আমরা দেখতে পাই যে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা খুবই অপারেটর ডিপেন্ডেন্ট, এবং আসলে আমার মনে হয় যে আমাদের দেশে যদি খুব ইউনিফর্ম প্রপারলি ট্রেইনড আপ সনোলজিস্ট না হয়, যে ব্রেস্ট ডেডিকেটেড সনোলজিস্ট বা রেডিওলজিস্ট, তাহলে কিন্তু রিপোর্টিং এ খুবই ভ্যারিয়েশন হয়, এবং অনেক সময় অবভিয়াস জিনিসও মিস হয়ে যায়, বা সাটল কোনো চেঞ্জ থাকলেও সেটা মিস হয়ে যায়। সেটা একটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আমার মনে হয় কাজ করতে, যে যে মেমোগ্রাম যে মেশিন গুলো আছে, এগুলির মানে মেশিনের যে টেকনিশিয়ান, ব্রেস্টের যে প্লেসমেন্ট প্লাস মেশিনের যে কোয়ালিটি, এটাতেও যে ইমেজের কোয়ালিটি খুব ভ্যারিয়েশন হয়। দেখা গেল মেমোগ্রাফি, ইভেন আমি বলবো আমাদের ঢাকা মেডিকেল কলেজে যে মেমোগ্রাফিটা আছে, এটা করলে কিন্তু এটাতে কিছুই দেখা যাচ্ছে না এরকম, অথচ এমনও মেমোগ্রাম আছে যে এভরি সিঙ্গেল সাটল চেঞ্জেস খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সুতরাং এখানে আসলে কিছু টেকনিক্যাল ইস্যুজও আছে। আর আরেকটা জিনিস আমি একটু জানতে চাচ্ছিলাম, যে এমআরআই একটা কাইনেটিক কার্ভ বলে একটা কথা আছে, যেটা আমি গত প্রেজেন্টেশনে আপনার ফাতেমা দুজা ম্যাডামের প্রেজেন্টেশন থেকেই দেখেছিলাম। কাইনেটিক কার্ভ দিয়ে কিন্তু খুব ইজিলি আমরা যেটা খুবই ফেস করি আমাদের এখানে, যে রিকারেন্স অফ দ্য ব্রেস্ট কনজারভেশনের পরে, অথবা অনেক পেশেন্ট আসে আনপ্ল্যান্ড লাম্পেক্টমির পরে, যে রেসিডুয়াল টিউমার রয়ে গেল কিনা। তো কাইনেটিক কার্ভের বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই কাইনেটিক কার্ভটা কি আপনারা রিপোর্টের সাথে দেন, নাকি এটা শুধুমাত্র এই রেডিওলজিস্টের অ্যাসেসমেন্টের জন্য? এইটা একটু আমার জানার, মানে যদি বলতেন তাহলে আমার খুব ভালো লাগতো। থ্যাংক ইউ ভেরি মাচ আপা। অ্যাকচুয়ালি ব্রেস্ট এমআরআই বাংলাদেশে খুব বেশি জায়গায় হয় না, কিন্তু যদিও আমি জানি যে মেশিন সবখানেই আছে। এটা যেটা নেই সেটা হলো যে প্রোটোকলটা সেট আপ করা নেই অনেক জায়গায়, খুব অল্প জায়গায় ব্রেস্ট এমআরআই হচ্ছে। তো এখন আপনি প্রথমে যেটা বললেন যে দুটো জিনিস ইম্পর্টেন্ট, দ্য মেশিন। সব ম্যামোগ্রাফি মেশিনে একরকমের রেজলিউশন হয় না, যেমন ঠিক সেরকম এমআরআই মেশিনগুলোর মধ্যেও ক্রাইটেরিয়া আছে। তো 1.5 ইজ সাফিসিয়েন্ট টু ডিটেক্ট এনি টাইপ অফ লিশন, এবং বাংলাদেশে এখন সদর হাসপাতালে মানে ডিস্ট্রিক্ট হসপিটালে 1.5 এমআরআই মেশিন সাপ্লাইড বাই গভর্নমেন্ট। সো মেশিনে আমাদের যে আমরা গভর্নমেন্টের টাকা পয়সা নাই, কিংবা হচ্ছে যে আমরা অপ্রতুল, এটা একেবারেই না, এটা একেবারেই ঠিক নয়। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ম্যান বাহার দ্য মেশিন। আমরা আমাদের টেকনোলজিস্টকে যথেষ্ট দক্ষ করে তুলতে পারছি কিনা, যথেষ্ট তাদেরকে জানাতে পারছি কিনা, যে এটা আসলে ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের উপর। যেহেতু আমি প্রথমে কিন্তু আজকে কথাটা অবতারণা করেছি যে একই ছাতার তলে, একই আমব্রেলার তলে সবাই আসার যে কথাটা, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। তো স্বপন দাদা হয়তো আমাকে একটু ভুলই বুঝেছেন যে 4 নম্বরে অনকোলজিস্ট, কখনোই না, আসলে কখনোই না। তো এটা আসলে আমি একটা সার্কেল হিসেবে বলেছি, এটা প্রশ্নই ওঠে না, কারণ ব্রাহ্মণদের মধ্যে নমশূদ্র রেডিওলজিস্ট, সো এটা তো বলার কিছু নাই। তা এখন বিষয়টা হচ্ছে যে মাল্টিডিসিপ্লিনারি যেহেতু অ্যাপ্রোচ, আমি যেমন পেশেন্ট যখন আমার কাছে পাঠানো হলো যে আমি এমআরআই করবো, সাধারণত আমার সেন্টারে আমরা যেটা করি সেটা অবশ্যই টাইম ইন্টেন্সিটি কার্ভ যেটা, সেটা হচ্ছে দেয়া হয়। তো এখানে পেশেন্ট কিন্তু সবসময় আসে হচ্ছে ফার্স্ট টেকনোলজিস্টের কাছে, এটা আমি আগেও বলেছি আপনাদের কাছে। তো এই জন্য যেহেতু আমাদের একই ডিসিপ্লিনে, ওখানেই এক সেট আপে সার্জন নাই, সেই সেট আপেই এমআরআই করা হচ্ছে না, সেই সেট আপেই রেডিওলজিস্ট নাই, তো এই ডিসক্রিপেন্সিটা হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে সালমা আপাকে ফোন করতে হচ্ছে যে হয়তো রেডিওলজিস্টের কাছে, যে আপনি একটু কাইন্ডলি এটা করে দিবেন, অথবা এখানে টাইম ইন্টেন্সিটি কার্ভটা মেনশন করে দিবেন, বা এটা নিলে হয়তো ভালো। কারণ রোগী তো জানে না, রোগীকে বলা হয়েছে যে আপনি ব্রেস্ট এমআরআই করবেন, এবং সে দেখা গেল একটা সেন্টার, খুব বিখ্যাত একটা সেন্টার, সেখানে এসে ব্রেস্ট এমআরআই করলো, সেই টেকনোলজিস্ট জানে না যে আমাকে টাইম ইন্টেন্সিটি কার্ভ করতে হবে। তো এই জন্য বিষয়টা না, আমাদের যে সোসাইটি গুলো তাদের মধ্যে পারস্পরিক যে একটা মত বিনিময়, এটারও দরকার আছে। এই যে আপনি কথাটা বললেন, আমি আসলে ইউজুয়ালি ব্যক্তিগতভাবে সবসময় টাইম ইন্টেন্সিটি কার্ভ দিয়ে থাকি, কিন্তু আরো 10 জন হয়তো, আরো 10 জন জায়গা হয় না বাংলাদেশে, খুব তারা হয়তো দেয় না। কিন্তু এই দেয়াটা যে উচিত নয়,
হয় এই জিনিসটা তো তাকে জানতে হবে। সেই জানাটা কিভাবে হবে? সেটা আসলে এভাবে এই ফোরামগুলোর মাধ্যমে, মত বিনিময়ের মাধ্যমে এবং একটা কম্বাইন্ড এফোর্টের মাধ্যমে, যে কম্বাইন্ড ব্রেস্ট ইমেজিং, শুধু আমি ইমেজিং বলবো না, যে একটা ব্রেস্ট ফিজিশিয়ানস ফোরাম, এভাবে আমরা করতে পারি। এটা এটা একটা খুবই ভালো ধারণা, এবং সেটার মধ্যে হচ্ছে যে সবার যে ড্রব্যাক গুলো সেগুলো চলে আসবে। আমার হয়তো একটা ল্যাকিং আছে, একটা ড্রব্যাক আছে, সেটাও চলে আসবে। আমরা কি চাই, বা সার্জন কি সাজেস্ট করেন, অনকোলজিস্ট কখন আমাকে পাঠাতে পারেন, আমারও কিছু রিকমেন্ডেশন থাকতে পারে, সেটাও আপনারা জানবেন। তো এগুলো আমার মনে হয় যে তৈরি করলে খুব ভালো হয়। তো টাইম ইন্টেন্সিটি কার্ভ অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ। কিছু প্রশ্ন আসছে Thank you. এখানে সামি, আমি কি প্রশ্নগুলো বলবো, উত্তর বলবো? সামিউল। জি ম্যাডাম, হ্যাঁ কোশ্চেন এসেছে, এগুলো সেগুলো আপনি আমি এখানে কোয়েশ্চেন অ্যান্সার দেখে কি বলবো এগুলো, কোয়েশ্চেন গুলো? কোশ্চেন এসেছে ম্যাডাম, ওগুলি আমি একটু বলতে চাই, মানে কয়েকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে চ্যাট, মানে হ্যাঁ, চ্যাট বক্সেও আছে, কোয়েশ্চেন অ্যান্সারেও আছে। হ্যাঁ, একজন কোশ্চেন করেছেন মিলন মল্লিক, খুলনার সার্জারির একজন কনসালটেন্ট, যে স্টেরিওটেকটিক বায়োপসি সম্পর্কে বলতে পারেন স্টেরিওটাইপ একটু আমি ভালো করে শুনতে পাইনি, আবার একটু পরিষ্কার করে বলুন। স্টেরিওটেকটিক বায়োপসি সম্পর্কে যদি একটু ব্রিফলি কিছু বলতেন। স্টেরিওটেকটিক বায়োপসি হচ্ছে খুবই ফাইন, হ্যাঁ, এবং এটা হলো যে ইউএসজি গাইডেড অ্যাজ ওয়েল অ্যাজ এমআরআই গাইডেড, দুটাই করা সম্ভব, এবং একেবারে এক্সাক্ট লোকালাইজেশন অফ দ্য ম্যাস সেটা হচ্ছে করা সম্ভব। তো এখন বিষয়টা হচ্ছে কি, এটা এটা বাংলাদেশের প্রেক্ষিতে একটু অ্যাডভান্সড ইমেজিং। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষিতে আমরা ইউএসজি গাইডেড, আল্ট্রাসাউন্ড গাইডেড বায়োপসি ইজ এনাফ। স্টেরিওটেকটিক বায়োপসি করতে পারলে খুব ভালো, দ্যাট ওয়েদার ইট ইজ ইউএসজি গাইডেড অথবা এমআরআই গাইডেড যাই হোক না কেন, খুবই ভালো। কিন্তু ইউএসজি গাইডেড এফএনএসি বাই আ গুড হ্যান্ড রেডিওলজিস্ট এর ইয়েতে এটা যথেষ্ট। ডক্টর স্বপন স্যারের কাছে একটা কোশ্চেন এসেছে, স্যার এই ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি যেটা, এটা কি সব পেশেন্টের ক্ষেত্রে বাধ্যতামূলক কিনা? আমি সামিকে টোটালি শুনতে পাই না। সামি, জি স্যার, একজন কোশ্চেন করেছেন আপনাকে যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি সব ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টের জন্য করা মানে ম্যান্ডেটরি কিনা। ইজ ইট ম্যান্ডেটরি টু ডু ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ফর এভরি ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট? দর্শক মনে হয় ডাক্তার, আমি বলবো যদি সে ডাক্তার নাও হয়ে থাকে, অ্যাবসলিউটলি এসেনশিয়াল শব্দ যদি বলি, ইয়েস ইট ইজ, এবং উই মাস্ট ডু ইট। আমাদেরকে এটা অবশ্যই প্রি অপারেটিভ করতে হবে বাই এনি মিনস। যদি অপারেশনের আগে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি না থাকে, অপারেশনের পরের বায়োপসি স্পেসিমেন থেকে যেন অবশ্যই করা হয়। ইট ইজ বেস্ট অ্যাগেইন অপারেশনের আগে। এবং কোর বায়োপসি বলে একটা শব্দ কিছুক্ষণ আগে আমি বলেছি, আমাদের ডাক্তার সাহেবরা প্রায় সকলেই এখন জানেন। কোর বায়োপসি মানে উই মাস্ট হ্যাভ টিস্যু, নট সাইটোলজি। সেল উই ডু নট নিড, আমাদের দরকার সেলের কালেকটিভ অবস্থাটা, সেটা দিয়েই আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করতে পারবো, এবং উই নিড ইট। থ্যাংক ইউ স্যার। আরেকটা কোশ্চেন ম্যাডাম আমাদের কাছে চ্যাট বক্সের বাইরে থেকে এসেছে, এটাও আসলে অনেকেরই জিজ্ঞাসা। ম্যামোগ্রাফির ক্ষেত্রে বিআই র্যাটস স্কোর, এটার ক্লিনিক্যাল ইমপ্লিকেশনটা যদি একটু বলতেন ম্যাডাম। আচ্ছা, এটা আমি একবার বলেছি আসলে, সেটা বাইরাইটস যেটা ব্রেস্ট ইমেজিং ডেটা রিপোর্টিং অ্যান্ড ডেটা সিস্টেম বাইরাইটস। তো এটা হলো আমেরিকান কলেজ অফ রেডিওলজি, তারা হচ্ছে একটা নির্ধারণ করে দেয়া লেক্সিকন বলা হয়, বাইরাইটস লেক্সিকন। তো আসলে এখন তো সবকিছুই ওয়েবে আছে। বাইরাইটস লেক্সিকন, যে কোনো ডাক্তার যদি রিপোর্ট বুঝতে চান তাহলে সেখানে সার্চ দিলেই পেয়ে যাবেন। সেটা হচ্ছে যে ম্যামোগ্রাফির ক্ষেত্রেও বাইরাইট লেক্সিকন আছে, ব্রেস্টের হচ্ছে ডেনসিটি নির্ধারণ ক্ষেত্রে বাইরাইট লেক্সিকন আছে, আল্ট্রাসাউন্ডে লিশন নির্ধারণের ক্ষেত্রেও বাইরাইট লেক্সিকন আছে, এবং এমআরআই এর ক্ষেত্রেও বাইরাইট লেক্সিকন আছে। তো সাধারণত যেটা সেটা হচ্ছে বাইরাইটস 1 যেটা, সেটাকে আমরা বিনাইন, বাইরাইট 2 হচ্ছে ফেয়ারলি বিনাইন, বাইরাইট 3 প্রবাবলি বিনাইন, 4 হচ্ছে সাসপিশিয়াস ফর ম্যালিগনেন্সি। এই সাসপিশিয়াস এর মধ্যে হচ্ছে গ্রেড 1 টু এবিসি, 4 এটা হলো মাইল্ড, মডারেট এবং সিভিয়ার, এবং বাইরাইট 5 হচ্ছে সাজেস্টিভ অফ ম্যালিগনেন্সি। তো এইভাবেই ক্যাটেগরাইজ করা হয়। তো এই বাইরাইটস ক্যাটেগরিটা হচ্ছে ব্রেস্টের যে ম্যামোগ্রাফিক ক্লাসিফিকেশন সেটার জন্য যেমন আছে, সেরকম একই রকম ভাবে ব্রেস্টের লিশন যখন আমরা বাইরাইট 1 বা 2 বলছি তখন হচ্ছে পিওরলি বিনাইন, বাইরাইট
বাইরাট 3 একটা লিশন বললাম, সেটাও হচ্ছে যে প্রবাবলি বিনাইন। বাইরাট 4 লিশন আমি সন্দেহ করছি যে এটা ইন বিটুইন, এবং লো গ্রেড সাসপিশন অফ ম্যালিগনেন্সি বাইরাট 4A, মডারেট হচ্ছে বাইরাট 4B, অ্যান্ড তার চেয়ে বেশি হচ্ছে বাইরাট 4C, এবং সাজেস্টিভ অফ ম্যালিগনেন্সি হচ্ছে বাইরাট 5। দিস ইজ দ্য সর্ট অফ থিং। এখানে কিছু কোয়েশ্চেন আছে, আমি কি এগুলো বলবো? জি ম্যাডাম, জি ম্যাডাম। আচ্ছা, তো একটা প্রশ্ন দেখতে পাচ্ছি ডক্টর মাইসুম সোবহান, উনি বলেছেন ক্যান ম্যামোগ্রাফি ক্যান বি ডান ডিউরিং প্রেগন্যান্সি? Yes, mammography can be done during pregnancy, depending on the cost benefit ratio. সেটা হচ্ছে যে আপনার যদি মনে করেন যে একটা আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে কিংবা সন্দেহজনক লাম্প যেটাতে হচ্ছে যে ক্ষতিকর ক্যান্সার থাকতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আপনি ম্যামোগ্রাফি করবেন। What is the sensitivity or specificity of mammography to diagnose breast cancer? Mammography sensitivity 87 থেকে 90% এবং specificity 80 থেকে 85%. Dr. Mohammad Maruf Hassan, what will be the method of screening in low resource setting area? Ultrasound, ultrasound and ultrasound. কারণ বাংলাদেশের প্রেক্ষিতেও আমরা এখানে সবখানে ম্যামোগ্রাফি মেশিন দিতে পারছি না, অথবা দিতে পারলেও সেখানে যথাযথ টেকনোলজিস্ট নেই, যথাযথ টেকনোলজিস্ট থাকলেও রেডিওলজিস্ট নেই। টোটাল বাংলাদেশে আমাদের পাশ করা রেডিওলজিস্টের সংখ্যা মাত্র 450 থেকে এখন হয়তো 500 হয়েছে, এতটুকু। তো এটা এই বিশাল পপুলেশনের জন্য খুবই ইনঅ্যাপ্রোপ্রিয়েট। সো এই বিষয়টা মাথায় রেখে কিছু বিষয় হচ্ছে যে আমরা দিতে পারবো কিনা, এবং শুধু 2014-তে আমেরিকান কলেজ অফ রেডিওলজি সাজেস্ট করেছে যে আল্ট্রাসাউন্ড ক্যান বি আ মেথড অফ স্ক্রিনিং। ইভেন স্ক্রিনিং এও আমরা আল্ট্রাসাউন্ডকে ইনক্লুড করতে পারি। কেন এই কথাটা আরেকটা বলি, আমি এটা বারবার করে বলি, কেন বলি সেটা হচ্ছে যে বিদেশে আপনি দেখবেন ইভেন সিঙ্গাপুরে আল্ট্রাসাউন্ড কোনো রেডিওলজিস্ট করে না, করে হচ্ছে টেকনোলজিস্ট। আমেরিকাতে তো অবশ্যই, ইউরোপের সবখানে টেকনোলজিস্টই আল্ট্রাসাউন্ড করে থাকে। একমাত্র এই সাবকন্টিনেন্টে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এখানে হচ্ছে রেডিওলজিস্ট, কিছু কিছু জায়গায়, এশিয়ার কিছু কিছু জায়গায় রেডিওলজিস্ট করে। তো একটা পরীক্ষা রেডিওলজিস্ট এবং টেকনোলজিস্ট করার মধ্যে আসলে বিস্তর পার্থক্য আছে। কারণ যখন একটা আল্ট্রাসোনোগ্রাফি স্ক্যান হচ্ছে টেকনোলজিস্ট করে, তখন সে সিরিজ অফ স্ক্যান পাঠিয়ে দেয় শুধু ছবিটা একটা ইয়ের মাধ্যমে, আপনার কম্পিউটারের মাধ্যমে, অথবা হচ্ছে যে সরাসরি যে কানেকশন থাকে সেটার মাধ্যমে হচ্ছে দিয়ে দেয়, এবং সেটা দেখে রেডিওলজিস্ট রিপোর্ট করে। তো এমনও তো হতে পারে যে একটা স্পেসিফিক জায়গায় সে হাতই দেয়নি, সে একটা কোয়াড্রেন্ট মিস করেছে, অথবা তার কাছে মনে হয়েছে এটা নর্মাল জ্ঞান, কিন্তু সেটা যদি রেডিওলজিস্ট ইন গুড হ্যান্ড, রেডিওলজিস্ট ইন গুড ইগলস আই দেখতো, সেক্ষেত্রে হয়তো ধারণা করে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি এই পাশ্চাত্যের যে আল্ট্রাসাউন্ডকে মানে অনেক পরে এসে তারা বললো যে ultrasound can be a screening tool, সেটা একটা অন্যতম কারণ হচ্ছে তাদের mass people, they do not do the ultrasound, the doctors do not do ultrasound there, only technologists do ultrasound there. এটা একটা বিষয়। আরেকটা এখানে উনি যেটা বলেছেন, সো হোয়াট উইল বি দ্য মেথড অফ স্ক্রিনিং ইন লো রিসোর্সে? অবশ্যই আল্ট্রাসাউন্ড। অ্যানোনিমাস অ্যাটেন্ডি তিনি বলেছেন যে ইন কেস অফ প্রেগনেন্সি স্টেজ 2 ব্রেস্ট ক্যান্সার পেট সিটি করা উচিত কিনা, ডক্টর মাহবুবা সরি, অথবা করা যাবে কিনা ফর মেটাস্টেসিস সার্চিং? এখানে তো অনকোলজিস্ট স্বপনদা আছেন, এখানে আমরা আসলে বিষয়টা চিন্তা করব যে যার অলরেডি ব্রেস্ট ক্যান্সার মেটাস্টেসিস হয়ে গেছে, তার পেট সিটির যে সেই ডোজটা নেওয়া উচিত হবে কিনা, এবং সেটা হচ্ছে আদৌ উচিত হবে কিনা, সেটা একটা বিষয়। লাইফ কস্ট বেনিফিট রেশিও এখানে একটা ব্যাপার হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, ক্যান ম্যামোগ্রাম ক্যান মিসলিড দ্য ডায়াগনোস? হ্যাঁ, ম্যামোগ্রাম মিসলিড করতে পারে, ডায়াগনোসিস দুভাবে করতে পারে। একটা হচ্ছে ফলস নেগেটিভ রেজাল্ট দিতে পারে, যে আসলে হয়তো সাটল কোনো লিশন আছে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। আবার ডেন্স ব্রেস্টের ক্ষেত্রে তো টোটালি আমরা মিসলিড হতে পারি, তখন নর্মাল যে 2D ম্যামোগ্রাম সেটার মধ্যে আমরা সাটল লিশন দেখতে পাবো না। আর আরেকভাবে ম্যামোগ্রাম মিসলিড করতে পারে, সেটা হচ্ছে যে মাইক্রো ক্যালসিফিকেশন অনেক সময় নর্মাল জিনিসের মধ্যেও থাকে, সেটাকে মনে হতে পারে ফলস পজিটিভ কেস হতে পারে। আরেকটা প্রশ্ন হচ্ছে USG guided core biopsy is more reliable for diagnostic purpose or not? Yes, it is more reliable. In government, Sayeda Jahanara Begum, ওনার প্রশ্ন হচ্ছে, in government hospital machines may be supplied, but
qualified man behind the machine not there, nobody bothers about that. হ্যাঁ, এটা একটু অতি গুরুত্বপূর্ণ বিষয়। সো আমাদেরকে যেমন টেকনোলজিস্ট নিতে হবে, সরকার আসলে সবখানে আমি দেখেছি যে মেশিনের ব্যাপারে কার্পণ্য কোথাও নেই। সবখানে মেশিন আছে, সবখানে খুব আছে, কিন্তু টেকনোলজিস্ট প্রচুর নিতে হবে, তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, এবং একইভাবে রেডিওলজিস্টও আমাদেরকে সংখ্যা বাড়াতে হবে এবং তাদের পোস্ট ক্রিয়েট করতে হবে, সুবিধাগুলো দিতে হবে, এবং একই ছাতার তলায় সমন্বিত একটি চিকিৎসা ব্যবস্থা ক্যান্সারের ক্ষেত্রে সেই ব্যবস্থাটি করতে হবে। আচ্ছা, আজরিনা করিম, আল্ট্রাসাউন্ডে কিছু না পেলে কি আমরা বাইরাইড 1 বলবো? হ্যাঁ, অনেক সময় বলতে পারি, এটাকে বাইরাইড 1 কিছুই না, কিন্তু হয়তো কখনো এটা থাকতেও পারে বিনাইন, এনি সর্টস অফ বিনাইন ফাইব্রোঅ্যাডিনোসিস মে বি দেয়ার। আর কোনো প্রশ্ন? আমি চ্যাটে কোশ্চেন অ্যান্সার আর কিছু ম্যাডাম আমার একটা কোশ্চেন আছে, এটা অনেক আমাদের পোস্ট গ্রাজুয়েশনের স্টুডেন্টরা আমাদেরও জিজ্ঞেস করে, বা রোল অফ আল্ট্রাসোনোগ্রাম ইন স্টেজিং অফ এক্সিলা। এই কোশ্চেনটা আসলে আমার বিজ্ঞ প্যানেলিস্টদের কাছেও, সালমা ম্যাডাম আছেন, স্বপন স্যার আছেন, এবং আপনার কাছেও, যে এক্সিলার স্টেজিং এর ক্ষেত্রে মানে আল্ট্রাসোনোগ্রামের রোল কি, বা যে আমরা এখনকার যে যেটা আমি বললাম যে আল্ট্রাসাউন্ডের অনেকগুলো প্যারামিটার আছে। প্যারামিটার কি, যে একটা এক্সিলারি লিম্ফ নোড কি হয় সাধারণত একটা রেনিফর্ম শেপেড হাইপোইকিউইক এরিয়া উইথ মেইনটেইনড সেন্ট্রাল সাইনাস ইকো। সেন্ট্রালি কালো একটা জিনিস, তার মাঝখানটা সাদা থাকবে। এই সেন্ট্রাল সাইনাস ইকোটা যদি লস হয়ে যায়, যদি এটা ফুলে যায়, ডিস্টর্টেড শেপ হয়, যদি ভাস্কুলারিটি বেড়ে যায় এবং কতগুলো ম্যাটেড লিম্ফ নোড হয়ে যায়, তাহলে আমরা চিন্তা করবো যে সেখানে কোনো একটা প্যাথোলজি আছে। তাহলে এই প্যাথোলজিটা বিনাইন না ম্যালিগন্যান্ট। সেক্ষেত্রেও কিছু ক্রাইটেরিয়া আছে। বিনাইন তো সবসময় আমরা বলি যে বিনাইনের ক্রাইটেরিয়া হচ্ছে লিম্ফ নোডের ক্ষেত্রে হচ্ছে সেন্ট্রাল সাইনাস ইকো শুড বি মেইনটেইনড, এবং যখন সেটা লস হয়ে যাবে, লিম্ফ নোড হ্যাফাজার্ডলি এক পাশে হচ্ছে যে খুব বেশি হাইপোইকুইক হবে, ফুলে যাবে, ডিস্টর্টেড হবে, শেপটা লস হবে, ম্যাটেড হবে, ভাস্কুলারিটি বেড়ে যাবে, সেক্ষেত্রে হচ্ছে এটা গ্রেভ প্রগনোসিস। আর একটা বিষয় আমি বলেছিলাম ডক্টর সামি, সেটা হচ্ছে যে এখন সব ধরনের আল্ট্রাসাউন্ড মেশিনের সাথেই ভেন্ডররা ইলাস্টোগ্রাফি ইনকর্পোরেটেড করে দেয়। তো এই ইলাস্টোগ্রাফি গুলোর মাধ্যমে আমরা হার্ডনেস বা স্টিফনেস দেখতে পারি। তো সাধারণত বিনাইন একটা লিম্ফ নোডে আমি যেটা দেখিয়েছি, বিনাইন লিম্ফ নোড হচ্ছে একেবারেই লেস স্টিফ, এর মধ্যে যে কিলো প্যাসকেলে যে আমি স্টিফনেসের যে মেজারমেন্টটা পাই সেটা অনেক কম আসে, অথবা কিছু কিছু ভেন্ডর হচ্ছে মিটার পার সেকেন্ডে ভেলোসিটিটা দেখায়, সেটা কম আসে। আর যখন ম্যালিগনেন্সি হয়ে যায় সেটা হচ্ছে অনেক বেশি আসে, এবং এই রেঞ্জটাও ভাগ করে দেওয়া আছে যে 2 মিটার পার সেকেন্ড বা এটার চেয়ে বেশি হলে, এই কিলো প্যাসকেল বা তার চেয়ে বেশি হলে সেক্ষেত্রে হচ্ছে এটাকে আমরা বলতে পারি যে সাজেস্টিভ অফ ম্যালিগনেন্সি, যে অথবা প্লিজ ডু বায়োপসি। আমরা আসলে সরাসরি কথাটা বলি না, কিছুটা মার্জিন রেখে দেই এবং তখন বলি যে সাজেস্টিভ অফ ম্যালিগনেন্ট লিশন অথবা মেটাস্টেটিক লিশন, প্লিজ ডু কোরিলেট উইথ বায়োপসি ফাইন্ডিং। এটাই হলো বিষয়। তবে আরেকটা, এটা আল্ট্রাসাউন্ডের কথা, তাই তো? আর তো কিছু না, এমআরআই না, আল্ট্রাসাউন্ড। জি ম্যাডাম। আচ্ছা, একজন প্রশ্ন করেছিল যে which is the most sensitive imaging modality in diagnosing breast cancer? MRI is the most sensitive. তার মানে এই না যে আমরা সবসময় এমআরআই করব, এবং যে কোনো ক্ষেত্রে যাকে তাকে এমআরআই দিয়ে দিব, অ্যাডভোকেট করব। এমআরআই মোস্ট সেন্সিটিভ, কারণ এটা হচ্ছে যে 98% সেন্সিটিভ, ডিটেক্টিং লিশন, মাল্টিসেন্ট্রিসিটি, রিকারেন্স, ম্যালিগনেন্সি, মেটাস্টেসিস, এবং অ্যাজ এ দুপাশে আছে কিনা, কনকারেন্ট আছে কিনা, সেটাও, চেস্ট ওয়াল ইনফেকশন, সবকিছু আমরা এমআরআইতে বুঝতে পারবো। আর টাইম ইন্টেন্সিটি কার্ভ যেটা একটা বলছিলাম, সেটা হচ্ছে যে মানে এটা যেহেতু প্রেজেন্টেশনটা রেডিওলজিস্টদের জন্য নয়, এটা সাধারণ মানুষ এবং হচ্ছে যে সাধারণ ফিজিশিয়ানদের জন্য, বেসলাইন ফিজিশিয়ানদের জন্য, এই জন্য একেবারে ইলাবোরেটলি এমআরআই ফাইন্ডিং গুলো আমি বলিনি। সেটা হচ্ছে যে এমআরআই কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি যেটা হচ্ছে ম্যালিগন্যান্ট। সো এমআরআই ইজ দ্য মোস্ট সেন্সিটিভ মেথড। ধন্যবাদ ম্যাডাম, আসলে অনেক রাত হয়ে গিয়েছে, আরো অনেক কিছু জানার এবং শেখার ছিল আসলে আপনার কাছ থেকে। তো আসলে উই আর অ্যাকচুয়ালি রানিং ভেরি শর্ট অফ টাইম। তো ম্যাডাম অনেক ধন্যবাদ বিডি ফিজিশিয়ানস এবং এফডিএস এর স্টুডেন্ট উইংস এর পক্ষ থেকে আজকের এই সেশনে যোগদানের জন্য, এবং একটি খুব সুন্দরভাবে আসলে এখানে অনেক ট্রেইনি, বিভিন্ন সাবজেক্টের ট্রেইনিরা আছেন, সার্জারি, রেডিওথেরাপি, মেডিকেল অনকোলজি, রেডিও অনকোলজি, তারপর গাইনোকোলজি। তো আমার ধারণা আপনার এই আলোচনা থেকে সবাই খুব উপকৃত হবেন, এবং
এবং আমি আরো আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে যাচ্ছি আমাদের দুজন বিজ্ঞ সম্মানিত শিক্ষক প্রফেসর সালমা সুলতানা ম্যাডাম এবং প্রফেসর স্বপন বন্দ্যোপাধ্যায় স্যারকে তাদের এই অংশগ্রহণের জন্য এবং তাদের যে মতামত এবং কমেন্টস এটাও ছাত্রছাত্রীদেরকে এবং যারা এখানে ট্রেনি আছেন তাদেরকে সাহায্য করবে এবং আশা করি আমরা ভবিষ্যতেও বিটি ফিজিশিয়ানস এর পক্ষ থেকে আয়োজিত সামনের সিএমই গুলোতে আমরা আপনাদেরকে পাবো। তো আমি আমার শ্রদ্ধেয় শিক্ষকদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও বিটি ফিজিশিয়ানস এর পক্ষ থেকে এবং এফডিএস এর স্টুডেন্টস উইং এর পক্ষ থেকে এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাইকে অসংখ্য আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। স্বপন দাদা একবার বলাতেই রাজি হয়ে গেছেন, অনেক ধন্যবাদ, ভালো লাগলো। আর সালমা আপাকে অনেক ধন্যবাদ, সামি, এহসান এবং বিডি ফিজিশিয়ান, এফডিএস এর সবাই, সব শিশু সবাই কষ্ট করে যারা শুনেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।